নীলবৃষ্টি। লেখনীতে নাফিসা তাবাসসুম খান। পর্ব 1-5। বৈশাখ মাসের উত্তপ্ত এক দুপুর। সূর্যের প্রকোপে চোখ মেলে তাকানো যায়। পিচ আলা রাস্তাটা রৌদ্র তাপে গরম কড়াইয়ের ন্যায় হয়ে আছে। গাছের পাতাগুলো সামান্যতম বাতাস বিলিয়ে দিতে কার্পণ্য করছে খুব। পাখিরা নিজ নিজ নীড়ে নিঃশব্দে চিমুচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিশাল ফটকটাকে পেছনে ফেলে স্নেহা যখন রাস্তায় পা রাখল, তখন চারপাশে বিরাজ করছে তন্দ্রাচ্ছন্ন স্তব্ধতা। কড়া রোদে চোখ জোড়া কুঁচকে আসে তার। কপালে দৃশ্যমান হয় ভাঁজ। স্নেহা অনুভব করে উত্তপ্ত রাস্তার তাপটা তার জুতো ভেদ করে পায়ের পাতায় অনুভূত হচ্ছে। ঘাড়ের কাছের চুলগুলোও ঘামে ভিজে সেটে গিয়েছে। ক্লাসের ল্যাটা চুকানো শেষে এবার তার স্টুডেন্ট পড়ানোর উদ্দেশ্যে রওনা হওয়ার পালা। ইউনিভার্সিটির গেট থেকে স্টুডেন্টের বাসায় রিকশায় করে কেবল 15 মিনিটের পথ। স্নেহার ক্লান্ত চোখ গিয়ে পড়ে রাস্তার ওপর পাশে ঠান্ডা ঠান্ডা আখের শরবত বিক্রি করা ভ্যানটার দিকে। শুকনো চৌচির গলাটা যেন কিছুটা তৃষ্ণা অনুভব করল। মাসের শেষ দিন আজকে। হাতের টানাটানি অবস্থা চলছে। মুহূর্তে মনের সামান্য খাইশ মেটাতে গেলে তার বিসিএস প্রস্তুতির দরকারি দুটো বই কেনার টাকা শর্ট পড়ে যাবে। তাই লোভী হয়ে ওঠা আত্মাটাকে সম্বরণ করে সে রিকশা ঠিক করতে আগায়। তবে পরপর দুটো রিকশা অন্যায্য ভাড়া দাবি করতেই স্নেহার মেজাজ চটে যায়। গরম একটু বেড়ে যাওয়ার সঙ্গে এই ভাড়া বেড়ে যাওয়ার হিসাবটা সে বুঝে উঠতে পারে না। 2 মিনিট ধরে বাকবিতণ্ডা করে অবশেষে স্নেহা একটা রিকশা ঠিক করে। দামাদামিতে জিতে গিয়ে স্নেহা উঠে বসতেই হুড়তোলা রিকশাটা চলতে শুরু করে। রিকশার ছায়ায় বসেও গরম থেকে নিস্তার মেলে না। চারিপাশে উড়ে বেড়ানো ধুলোয় চোখ জোড়া ঝাপসা হয়ে আসতে চায়। স্নেহা সে সব দিকে তোয়াক্কা না করে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে স্টুডেন্টের মায়ের নাম্বারে একটা মিসড কল দেয়। এটা তার নিত্যদিনের রুটিন। নিতুন নামক ছেলেটাকে পড়ানোর জন্য রওনা দিয়ে সে সবসময় তার মাকে একটা কল দিয়ে রাখে যেন ভদ্রমহিলা ছেলেকে মিসের আগমনী বার্তাটুকু জানিয়ে রাখে। নিতুনও সেই অনুযায়ী সকল কাজ ফেলে দ্রুত বই খাতা গুছিয়ে টেবিলে বসেল। এতে করে স্নেহা পৌঁছে সরাসরি পড়ানো শুরু করে দিতে পারে। 17 মিনিটের মাথায় নিজ গন্তব্যে পৌঁছে যায় স্নেহা। রিকশা ভাড়াটা মিটিয়ে নামতে এক মুহূর্তের জন্য চোখ তুলে তাকায় সামনের দিকে। আমিনবাজারের শেষ প্রান্তে কাঁঠাল গাছের ছায়ায় উঁচু বাউন্ডারির ভেতর মাথা তুলে দাঁড়িয়ে আছে একটা দোতলা ছিমছাম বাড়ি। বাড়ির চুইকাট পেরিয়ে প্রবেশ করতেই সামনে পড়ে একটা ছোটখাটো উঠোন। বাড়ির কর্ত্রী বেশ শৌখিন ঘরানার মানুষ বলেই সেই সামান্য জায়গা জুড়েই বেশ কিছু ফুলগাছ সারি করে লাগিয়েছেন। স্নেহা প্রকৃতির দেখায় সময় অপচয় না করে ঝটপট বাড়ির কেচি গেটের এপারে দাঁড়িয়ে কলিং বেল বাজায়। দোতলা হতে সিঁড়ি ভেঙে ধূপধাপ কদমে নেমে আসে একটা হ্যাংলা পাতলা ছেলে। বয়স সংখ্যাটা 13 থেকে 14-র মাঝে সীমাবদ্ধ। হাতে তার কেচি গেটের চাবি। চাবির সাহায্যে তালাটা খুলতে খুলতে হেসে সালাম দেয়। আসসালামু আলাইকুম, মিস। স্নেহা শুকনো মুখে জবাব দেয়। ওয়ালাইকুমুসসালাম। ব্যাস, এটুকুই। এর বাহিরে একটা টুট শব্দও করল না স্নেহা। নিতুন ছেলেটা মিসের এরকম শুকনো আচরণে অবাক হয় না। তার মিসটা এরকমই। সিমেন্টে গড়া মানুষদের মতো অনুভূতিশূন্য, কখনো হাসে না, পড়ানোর বাহিরে অপ্রয়োজনীয় বাড়তি আলাপ জুড়ে বসে না, কপালে সবসময় একটা বিরক্তির ভাঁজ ফেলে রাখে। পড়া না পারলে নারীসুলভ ন্যূনতম মায়া মমতা না দেখিয়ে কাঠের স্কেলটার আঘাত বসায় নিতুনের পিঠে। আঘাতের প্রকোপ এতটাই তীব্র হয় যে কখনো কখনো স্কেলটা 2 খণ্ড হয়ে ভেঙেও যায়। আজকেও নিতুনের মায়ের বার। মিস গতদিন তাকে ত্রিকোণমিতির 7টা অঙ্ক করতে দিয়ে গিয়েছিল। কিন্তু সেই হোমওয়ার্কটুকু এখনো সম্পন্ন করা হয়নি। এর শাস্তিস্বরূপ আজকে কোখা খেতে হবে কে জানে। এসির টেম্পারেচার মাত্রা 18-র ঘরে স্থির। ঠান্ডা শীতল রুমটাতে কদম রাখতেই স্নেহার আত্মা জুড়িয়ে যায়। এই অমানবিক গরমটা সয় এসে এটুকু ঠান্ডার সান্নিধ্যে সে প্রশান্তি অনুভব করে খানিকটা। তবে চেহারার অভিব্যক্তিতে তা প্রকাশ পায় না। বরং চেয়ারে বসে কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে নিজেই নিতুনের টেবিলের উপর থাকা হোমওয়ার্কের খাতাটা টেনে নেয়। পেজ পাল্টাতে পাল্টাতে লক্ষ্য করে খালি পাতাগুলো। অতঃপর খাতাটা রেখে স্কেলটা হাতে নিয়ে অপেক্ষা করে। নিতুন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবতের গ্লাস হাতে রুমে প্রবেশ করে।
গ্লাসটা টেবিলের উপর রেখে বলে, মিস, শরবত খেয়ে নিন। বরফ কুচি দিয়েছি আমি, যা গরম আজ বাহিরে। স্নেহা নির্বিকার দৃষ্টি মেলে লক্ষ্য করে নিতুনের কপাল বেয়ে নেমে আসা ঘাম। কোনো এক অদ্ভুত ক্ষমতার দরুন সে নিজের স্টুডেন্টদের মাইন্ড রিড করতে পারে। এই যে এই শরবতের আতিথেয়তাটা, এটা হলো নিতুনের তরফ থেকে এক প্রকার ঘুষ। টিংটিংয়ে বাচ্চা ছেলেটা নিশ্চয় মনে মনে দোয়া করছে যেন শরবতটুকু খেয়ে স্নেহা নিজের গরম মাথা ঠান্ডা করে আজকের দিনের জন্য ক্ষমা দান করে। কিন্তু স্নেহা তো ঘুষখোর নয়, তাই সে জালিমের মতো বলল, ডান হাতটা আগাও। নিতুনের চোখে মুখে আধার নেমে আসে। মনে মনে মিসকে উদ্দেশ্য করে ছুঁড়ে কিছু শব্দ, পাষাণ, নির্দয় এবং জালিম শব্দগুলো মনে মনে আওড়িয়ে সে নিজের ডান হাতটা এগিয়ে দিতেই শক্ত স্কেলের আঘাত পড়তে নেয় তার হাতে। তবে ঠিক সেই মুহূর্তেই নিতুনের মা নীলা এসে হাজির হন রুমে। স্নেহাকে দেখে সপ্রতিভ হেসে বলেন, তোমার স্টুডেন্ট কি আজকেও মার খাওয়ার মতো কাজ করেছে নাকি? ছাত্রের মায়ের সম্মানে স্নেহা স্কেলটা টেবিলের উপর রেখে দিলেও সত্যটা চেপে না গিয়ে জানায়, আসসালামু আলাইকুম, আন্টি। আপনার সঙ্গে আজ ওর ব্যাপারে কথা বলবো ভাবছিলাম আমি। ভালো হলো যে আপনি চলে এলেন। নিতুনকে গতকাল হোমওয়ার্ক করতে দিয়ে গিয়েছিলাম। ও হোমওয়ার্কের কাজটুকু সম্পূর্ণ করেনি। গত 1 মাস ধরে ওকে পড়াচ্ছি আমি। এই 1 মাসে আমি যা বুঝলাম তা হলো, ও পড়াশোনা নিয়ে চরম উদাসীন। আমার শাসন এবং মায়ের ছাপিয়ে পড়াশোনার প্রতি ওর এই উদাসীনতার প্রভাবটা ওর রেজাল্টে পড়তে পারে বলে আমি ধারণা করছি। ওর নিজস্ব ইচ্ছাশক্তি না থাকলে আপনি পৃথিবীর সবথেকে চমৎকার শিক্ষকটা এনে দিলেও ওর পড়াশোনায় কোনো উন্নতি আসবে না। নিজের ব্যাপারে গৃহশিক্ষিকার এরকম মন্তব্যে নিতুনের মুখটা আরো কালো হয়ে যায়। আজকে তার রক্ষা নেই। আম্মুর ছাটার বাড়িটা আজ নিশ্চিত তার পিঠে পড়বে। ছেলের ব্যাপারে এহেন বিরূপ গুণগান শুনে নীলা বেগম কটমট করে ছেলের দিকে তাকায়। রাগ নিয়ে বলে, তোকে আমি এখন কিচ্ছু বলবো না। আজ তোর বাপ আসুক, উনি তোর হিসাবটা বুঝে নিবেন। জেলা প্রশাসক পিতার নাম নিয়ে আম্মুর ছুড়ে দেওয়া হুমকিটা নিতুনের হৃদয়ে ভয়ের উপদ্রব সৃষ্টি করে। আব্বু হিসাব বুঝবে মানে? মিসের মায়েরটা যদি আটলান্টিক মহাসাগরের সমান ভয়াবহ হয়, তবে আব্বুর মায়েরটা প্রশান্ত মহাসাগরের সমান ভয়াবহ। স্নেহা গলার স্বর কঠিন রেখেই বলে, আমি ওকে পড়ানো শুরু করেছি বছরের 4টা মাস শেষ হওয়ার পর। সামনে ওর জেএসসি পরীক্ষা। বোর্ড পরীক্ষার খুব একটা দেরি নেই। তবুও আমি শুরু থেকে ওর বই ধরেছি যেন সিলেবাসের একটা কিছু মিস না হয়। কিন্তু শিক্ষক হিসেবে আমি ওর জন্য যতটুকু এফোর্ট দিচ্ছি, স্টুডেন্ট হিসেবে ও আমার ততটুকু এফোর্টকে মূল্যায়ন করছে না। এরকম চলতে থাকলে বোর্ডে ভয়াবহ একটা কাণ্ড করবে ও। আমার মনে হয়, বাসায় ওকে আরেকটু স্ট্রিক্টলি ট্রিট করে একটা রুটিনের মধ্যে চলার জন্য বাধ্য করা উচিত। আমার এতটুকু বলা জরুরি মনে হলো বলে বললাম। বাকিটা আপনি যা ভালো মনে করেন। নীলা বেগম ছেলের সম্পর্কে সম্পূর্ণ অভিযোগটা স্বামীর অপেক্ষায় তুলে রেখে স্নেহাকে বলে, তুমি চিন্তা করো না। ওর আব্বু আসলে আজ ব্যাপারে কথা বলবো আমি। উনি ওর একটা বিহিত করবেন। তোমাকে আমি আসলে অন্য একটা কথা বলতে এসেছি। আজকের দুপুরের লাঞ্চটা তুমি আমাদের সঙ্গে করলে খুশি হব খুব। আসলে আমার বাবু অনেকদিন পর বাড়ি ফিরল তো, সেই উপলক্ষে সামান্য আয়োজন করেছি। বাবু শব্দটা শুনে স্নেহার কপাল কুঁচকে এলো। ভদ্রমহিলা কাকে বাবু বলে সম্বোধন করছেন, তা বোধগম্য হল না তার। সে বিষয়ে মাথা না ঘামিয়ে সে জবাব দেয়, দুঃখিত, আন্টি। আমার নিতুনকে পড়িয়ে আরেকটা স্টুডেন্ট পড়াতে যেতে হবে। আজ সম্ভব নয়। ভদ্রতার খাতিরে শেষ বাক্যটুকু যোগ করলেও সত্যিকার অর্থে স্নেহা অপরিচিত কারো বাসায় এক গ্লাস পানি পান করতেও আগ্রহী নয়। স্মার্টফোনে থাকা নীল সাদার জগতে ভয়ঙ্কর এক নিউজ পড়েছিল সে। স্টুডেন্ট পড়াতে গিয়ে এক মেয়ে শিক্ষিকার সম্মানহানির শিকার হয়। তদন্তে নাকি জানা গিয়েছে উক্ত শিক্ষিকার খাবারের সঙ্গে ঘুমের ওষুধ জাতীয় ড্রাগস মিশিয়ে এরকম নিচু কাজটুকু করা হয়েছিল। ব্যাপারটা নিত্যদিনের একটা সামান্য খবর হলেও স্নেহা সেটা গভীরভাবে আমলে নিয়েছে। তার মতো মেয়েকে জীবন তাগিদে একা চলতে গেলে এসব বিভিন্ন বিষয় মাথায় রেখে চোখ কান খোলা রেখেই চলতে হয়।
নির্মম পৃথিবীতে নারী হিসেবে কাউকে ভরসা না করাটা সে একটা জরুরি ব্যাপার বলে মনে করে। নীলা বেগম তবুও কিছুটা জোর খাটিয়ে বলল, তাহলে আজ নিতুনকে পড়ানোর প্রয়োজন নেই। একেবারে লাঞ্চ করে নেই আমরা, চলো। তারপর না হয় গেলে তুমি। স্নেহা মনের অনাগ্রহটুকু বহাল রেখে সামান্য মিথ্যা মিশিয়ে বলে, আপনি ব্যস্ত হবেন না, আন্টি। আমি ওকে পড়াতে আসার আগে ক্যান্টিন থেকে লাঞ্চ করে নিয়েছিলাম। এখন কিছু খাওয়া সম্ভব না, পেটে সামান্যতম জায়গা নেই। অন্য কোনোদিন ইনশাআল্লাহ। এরপর আর জোর করার মতো কিছু থাকে না। নীলা বেগম ছেলেকে কড়া করে চোখ পাকিয়ে চলে যান। নিতুন বেচারা মিসের সামনে চেয়ার টেনে বসে কিছুটা ব্যাখ্যা দেওয়ার মতো করে বলে, মিস, আসলে গতকাল সন্ধ্যায় বাবু ভাইয়া বাসায় আসায় আমি হোমওয়ার্ক করার সময় পাইনি। স্নেহা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে কড়া গলায় প্রশ্ন করে, তোমার বাবু ভাইয়া তোমার হাত পা বেঁধে রেখেছিল? নিতুন নিজের নখ খুঁড়তে খুঁড়তে জবাব দেয়, না, আসলে ভাইয়া অনেকদিন পর এসেছে তো, সেই উপলক্ষে আম্মু অনেক কিছু রান্না করেছিল। এখন এত কিছু খেয়ে আমার পেট ফুলে ঢল হয়েছিল। খেয়ে দিয়ে কি আর এনার্জি থাকে বলুন? তাই ফুলো পেট নিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এরকম বাচ্চামো কথাবার্তায় স্নেহা বিরক্ত হয়। নিতুনকে একটা উপপাদ্য করতে দিয়ে সে বিজ্ঞান বইটা খুলে অষ্টম অধ্যায়ের গুরুত্বপূর্ণ লাইনগুলো হাইলাইটার দিয়ে উজ্জ্বল করে দাগাতে থাকে। ডিসি বাপের ছেলের অদ্ভুত সব সমস্যা। সে নাকি রিডিং পড়ার সময় বুঝতে পারে না এমসিকিউর জন্য কোন লাইনগুলো গুরুত্বপূর্ণ। তাই স্নেহার প্রতিদিন এই ছেলের বই দাগিয়ে দিতে হয়। মনে মনে এরকম নবাবজাদা ধরনের সমস্যা দেখে সে বেজায় বিরক্ত। এরকম আলালের ঘরের দুলালদের প্রতি স্নেহার মনে সবসময় এই বিতৃষ্ণা কাজ করে। এই দুলালদের নাকড়ার শেষ নেই। এই যেমন নিতুনের এইমাত্র বলা কথাটা, খেতে খেতে ক্লান্ত হয়ে সে নাকি পড়ার এনার্জি পায়নি। এই কথাটা স্নেহার কাছে খুবই লেম বলে মনে হয়েছে। মানুষ শরীরের শক্তি জোগাতে খায়, আর এই বড়লোকেরা নাকি খেয়ে দিয়ে শরীরের শক্তি খুঁজে পায় না। স্নেহার ইচ্ছে করে এই শ্রেণীর মানুষদের ঘাড় ধরে একটু ফুটপাতের ধারে নিয়ে যেতে। ফুটপাত জুড়ে কত ভুখা শিশু খাবারের অভাবে কষ্ট পায়, তা যদি এই ধনীরা বুঝত। দীর্ঘ 2 ঘন্টা সময় নিয়ে নিতুনকে পড়ানো শেষ করে স্নেহা বাসা থেকে বের হওয়ার সময়ই লক্ষ্য করে উঠোনের একপাশে থাকার একটা অসচরাচর বাইকে। তার মনে পড়ে যায় কোনো এক বাবুর আগমনের খবরটা। নিতুনের কোনো ভাইবোন আছে সেটা স্নেহার জানা ছিল না। কখনো এই ব্যাপারে আগ্রহ দেখায়নি সে। তার কাজ শুধুমাত্র পড়ানো এবং নিজের মাইনেটা বুঝে নেওয়া দিয়ে। ব্যবসার গরমে ত্যক্ত স্নেহা নিজের কুচকে রাখা মুখ নিয়ে বাইকটাকে পাশ কেটে বেরিয়ে যায়। ঘড়ির কাঁটা রাত 9:30 ছুঁই ছুঁই। আশুলিয়ার ব্যস্ত রাস্তার হালকা গুঞ্জন জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে না। মাথার উপরের ফ্যানটা বিদ্যুতের শব্দ তুলে ঘুরলেও সেই বাতাসে স্বস্তি মিলছে না। 3 বেডরুমের ছোট্ট ফ্ল্যাটের ডাইনিং টেবিলে গরম ভাতের ধোঁয়া উঠছে। টেবিলে একদম হিসাব করে পরিমিত পরিমাণের রান্না করা খাবার সাজানো। আলু ভর্তা, ডিম ভুনা এবং টমেটো দিয়ে রান্না করা পাতলা ডাল। স্নেহা বাড়ি ফিরেছে 1 ঘন্টা হলো। ক্লাস শেষ করে পরপর 3টা স্টুডেন্টকে পড়াতে হয় তার। সকলকে পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে প্রতিদিনই দেরি হয়ে যায়। ঘাম, ক্লান্তি এবং ধুলোবালি মুছে ফেলতে বাসায় ঢুকেই সরাসরি গামছা, কাপড় নিয়ে গোসল করতে ঢুকেছিল সে। গোসল সেরে ডাইনিং টেবিলের কাছে এসে প্লেট নিয়ে একে একে ভাত, আলুর ভর্তা বেড়ে নিয়ে স্নেহা নিজের রুমে ফিরে এসে পড়ার টেবিলটায় খেতে বসে। এই বাসার ডাইনিং টেবিলে 4টা চেয়ার রয়েছে। সেই 4টা চেয়ারে পর্যায়ক্রমে স্নেহার বাবা আমিনুল সাহেব, উনার স্ত্রী মমিনা বেগম, কলেজ পড়ুয়া ছোট ভাই শামিউল এবং স্কুল পড়ুয়া ছোট বোন সায়না বসে। স্নেহা সেখানে কখনো বাড়তি চেয়ার নিয়ে গিয়ে নিজের স্থান করে নেওয়ার চেষ্টা করে না। নিজেকে যতটা পারে সকলের দৃষ্টির আড়ালে রেখে চলে সে। ভাতের প্রথম লোকমাটা মুখে তুলতেই স্নেহার কানে ভেসে আসে ডাইনিং টেবিল হতে মমিনা বেগমের গুঞ্জন। আলুর কেজি দাম 40 টাকায় গিয়ে ঠেকছে। লাল ডিমের হালি হইছে 42 টাকা। কি হিসাব করে চলতে হয়, এইটা যদি সবাই বুঝত। বাপের ঘাড়ে বৈশা খায় বইল্লা বাজার সদাইয়ের হিসাব তো জানে না। আয়েশ কইলা বৈশা গিললে এত হুঁশ থাকে নাকি? মমিনার বাজারের দরদাম নিয়ে বিলাপ চলতেই থাকে। কেউ তার কথার মাঝে ফোন কাটে না।
অবশ্য কেউ ফোন কাটার প্রয়োজনটুকুও বোধ করে না, কারণ মমিনা বেগমের বলা কথাগুলো তাদের কারো উদ্দেশ্যে না। যার উদ্দেশ্যে এত হিসাবের রেষারেষি চলছে সে ভাতের দ্বিতীয় লোকমাটা আর মুখে তুলল না। নীরবে প্লেট নিয়ে উঠে যায় ডাইনিং টেবিলে। আছোয়া ডিমটা তুলে রাখে কড়াইয়ে, অক্ষত ভর্তাটুকু তুলে রাখে বাটিতে, এখনো না মাখা ভাতটুকু সুন্দর করে তুলে রাখে হাঁড়িতে। বাদবাকি যতটুকু এটো হয়েছে তা ময়লার ঝুলিতে ফেলে প্লেট এবং নিজের হাতটা ধুয়ে নেয়। টেবিলে বসে থাকা চারজন সদস্যই নীরবে দেখে সম্পূর্ণ দৃশ্যটা। স্নেহা মুখে কলুপ এঁটে রুমে গিয়ে ঠাস করে দরজাটা আটকে দেয়। ডাইনিং রুমটা ফের সরব হয়ে ওঠে। বাড়িওয়ালা কারো বাপ না থেকে শুরু করে নানা ধরনের মন্তব্য ছোড়া হয় স্নেহার উদ্দেশ্যে। সে সকল মন্তব্য গায়ে না মেখে আলোটা নিভিয়ে বিছানায় টানটান হয়ে শুয়ে পড়ে স্নেহা। আজ দুপুরে ক্যান্টিনে বসে দুটো আলুর সিঙ্গারা খেয়েছিল সে। খাওয়ার সময় পাশের টেবিলে বসা দুটো মেয়ের আলাপ তার কানে এসেছিল। আদরের দুলালি মেয়েটাকে নাকি তার মা বাবা কখনো খালি পেটে ঘুমোতে দেয় না। হাজার রাগ করে থাকলেও মা নাকি মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে তারপর ঘুমানোর অনুমতি দেয় মেয়েটাকে। ব্যাপারটা নিয়ে মেয়েটার সে কি দুঃখ, সে নাকি শান্তিতে একটু দুঃখবিলাসও করতে পারে না। ঘটনাটা মনে পড়তেই চোখের রাজ্যের ঘুম নিয়ে শুয়ে থাকা স্নেহার গা জ্বলে ওঠে। হুট করেই তার ইচ্ছে হচ্ছে ওই মেয়েটাকে খুঁজে বের করে দুই গালে ঠাসাঠাস করে দু চারটা চটকানা মেরে এই গমের দুঃখ ছুটিয়ে দিতে। ওই মূর্খ মেয়েটা কখনোই বুঝবে না যেটা তার দুঃখের কারণ, সেটাই কত মানুষের রাত জাগা হাহাকারের একটা অধ্যায়। আলো ছায়ায় ভরা ক্যাম্পাসের বটতলায় বসে আছে স্নেহা। বটতলার ঠিক পেছনে থাকা লেকটা শান্তরূপে স্থির হয়ে আছে। সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে বিসিএসের প্রস্তুতির বইগুলো। বাংলাদেশ বিষয়াবলী, গণিত, ইংরেজি বইয়ের সঙ্গে রয়েছে একটা নীল রঙের হাইলাইটারও। পড়ার জন্য আপাতত এই নিরিবিলি জায়গাটাকে বেছে নিয়েছে স্নেহা। আজকের টপিক হলো বাংলাদেশের সংবিধানের মূলনীতি। নিরিবিলি পরিবেশটা স্নেহাকে মনোযোগ ধরে রাখতে সাহায্য করছিল। কিন্তু পরিবেশটা বেশিক্ষণ নিরিবিলি রইল না। হুট করে একটা বন্ধুদল এসে জমায়েত হলো সেখানে। তাদের হাসি ঠাট্টার কলরবে মুখরিত হয়ে ওঠে চারিপাশ। স্নেহার মনোযোগে ব্যাঘাত ঘটায়, সে চোখ তুলে এক মুহূর্তের জন্য তাকায় তাদের পানে। চোখে মুখে তার রাজ্যের বিরক্তি। কারো হাতে গিটার, তো কারো হাতে ঝালমুড়ি। তারুণ্যের উচ্ছ্বাস সকলের চোখে মুখে। বইখাতা ভুলে স্নেহা নির্লিপ্ততার দৃষ্টি মেলে দেখতে থাকে তাদের। ছেলেমেয়েগুলো তার সমবয়সী, অথচ কি তফাতে তাদের মধ্যে। স্নেহার চোখে মুখে উচ্ছ্বাস নেই, জীবনে কোনো বন্ধু নেই, ব্যাগে আপাতত শখ করে 10 টাকার ঝালমুড়ি খাওয়ার অবধি টাকা নেই। তবে একটু পরেই তার ব্যাগের ভেতর থাকা শূন্য ওয়ালেটটা টাকার নোটে পরিপূর্ণ হবে। আজ মাসের প্রথম দিন। নিতুনের মা সম্ভবত আজকে বেতনটা দিয়ে দিবেন। কিছু কিছু ক্ষেত্রে নিতুনকে বিরক্তিকর লাগলেও এই টিউশনিটা পেয়ে স্নেহার বেশ উপকারী হয়েছে। ডিসির ছেলে হওয়ায় এবং 2 ঘন্টা সময় নিয়ে মোটামুটি সবগুলো সাবজেক্টে পড়ানোর কারণে একটা ভালো অ্যামাউন্টের বেতন পাওয়ার সুযোগটা কম বড় বিষয় নয়। গতকাল রাতে মমিনার বলা কথাগুলো স্নেহা ভুলেনি। মনে মনে ঠিক করে রাখল বেতন পেতে সে সবার আগে বাজারে গিয়ে কিছু বাজার করে নিবে। তার জন্য দুমুঠো ভাত, তরকারির খরচটা যেন এখন থেকে কারো বহন করতে না হয় সে এই বিষয়ে সে সচেতন থাকবে। স্নেহা বাসায় নীরব থাকে বলে নিজের আত্মসম্মান তো আর বিসর্জন দেয়নি। তাছাড়াও সে প্রথম বর্ষ থেকে চেষ্টায় আছে হলে একটা সিট পাওয়ার। ফার্স্ট ইয়ারে সিট না পেলেও সে আশাবাদী এবার বোধহয় সিট পেয়ে যাবে। একবার হলে উঠতে পারলেই সে আর কারো উপর বোঝা হয়ে থাকবে না। প্রায় রং উঠে যাওয়া চিকন বেল্টের হাত ঘড়িটার দিকে তাকিয়ে স্নেহা সময় দেখে নেয়। আপাতত আর শান্তিমতো নিরিবিলিতে পড়ার সুযোগ নেই। তাই বইখাতা গুছিয়ে ব্যাগে তুলে নিয়ে সে উঠে দাঁড়ায়। মিনিট 40 পর থেকে নিতুনকে পড়ানোর কথা। স্নেহার সিদ্ধান্ত নিল আজ আর সে রিকশা নিবে না, এখন রওনা দিলে হেঁটে হেঁটে ঠিকই সময়মতো পৌঁছে যাওয়া যাবে। ভাবনা অনুযায়ী তপ্ত রোদ মাথায় নিয়ে হাঁটা ধরে স্নেহা। গন্তব্য হলো ছাত্রের বাড়ি। নিতুনের মনটন বেজায় খারাপ আজ। গতরাতে আব্বু বাড়ি ফেরার পর আম্মু তার নামের নালিশের খাতা খুলে বসেছিল। আব্বু পড়াশোনা এবং শাসনের সময় পৃথিবীর সবথেকে নিষ্ঠুরতম পিতার রূপ ধারণ করে। গতকালও তার ব্যতিক্রম হয়নি।
তবে এবার আব্বুর শাসনের ভাষাটা ভিন্ন ছিল। পিঠে ধুমধাম মায়ের বসায়নি, বরং চুপচাপ নিতুনের আইপ্যাড, গেমিং স্টেশন থেকে শুরু করে তাকে সাজানো কমিক্সের বইগুলো বাজেয়াপ্ত করে নিয়েছে। সেই সঙ্গী শীতল গলায় জানিয়ে গিয়েছে, বোর্ড পরীক্ষা শেষ হওয়ার আগে যদি নিতুনকে সামান্যতম তিরিংবিরিং করতে দেখা যায়, তাহলে স্পেশাল অর্ডার দিয়ে বানানো জালি বেতের আঘাতে ঠ্যাং ভেঙে দিবেন তিনি। স্কুল থেকে ফিরেই ব্যাগটা টেবিলে রেখে বারান্দায় এসে রেলিংয়ের উপর ঝুঁকে দুঃখবিলাসে মগ্ন নিতুন লক্ষ্য করেনি কখন তার পাশে এসে তার বড় ভাই দাঁড়িয়েছে। পিঠে একটা শক্ত থাবা পড়তেই নিতুন ধরফরিয়ে ওঠে। পাশ ফিরে তাকিয়ে পরিচিত মানুষটাকে দেখেই নিজের বুকে মিছামিছি থুতো ছুঁড়ে বলে, আম্মুর আঁচল ছেড়ে আমার রুমে এলে যে। খোলা বারান্দার রেলিংয়ে দুই হাত ঠেকিয়ে দাঁড়ানো ব্যক্তি মেঘমেদুর স্বরে বলে ওঠে, আমি কখনো আম্মুর আঁচল ধরে ঘুরি না। উহু, ভুল বলেছি। তুমি নও, বরং আম্মুই দিনরাত তোমার পিছনে ঘুরঘুর করে, তোমাকে চোখে হারায়। ভ্রু বাঁকিয়ে প্রশ্ন ছুড়ে দেয়, কিছু পোড়ার গন্ধ পাচ্ছিস তুই? নিতুন অভিমান নিয়ে মুখ ফিরিয়ে নেয়। কোনো জবাব দেয় না, বরং পাল্টা প্রশ্ন করে, আম্মু আব্বুর স্মার্ট বয়, একটা প্রশ্নের জবাব দাও তো। এখান থেকে লাফ দিলে আমার মারা যাওয়ার সম্ভাবনা কত %? দোতলা থেকে লাফ দিয়ে মরার স্বপ্ন দেখিস? এখান থেকে পড়লে সর্বোচ্চ তোর হাত পা ভাঙবে, মাথা ফাটারও সম্ভাবনা আছে। উপর হয়ে পড়লে নাক মুখের নকশাও বদলে যেতে পারে। তবে আমার গাট ফিলিংস বলছে তোর নিহত হওয়ার চান্স একদম জিরোর কাছাকাছি। নিতুনের মন খারাপ হয়। ভাইয়ার গাট ফিলিংসের প্রতি তারা অটুট আস্থা রয়েছে। ভাইয়া যেহেতু বলেছে সেহেতু বোধহয় তার লাফ দেওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হবে। হাত পা ভেঙে বসে থাকলেও প্যারা। মরতে গিয়ে বেঁচে ফিরলে আব্বু বেত দিয়ে পিটিয়ে তার পিঠের ছাল তুলে ফেলবে। নিতুন মন খারাপ নিয়ে বলে, আমার মনে হচ্ছে আমি মারা যাচ্ছি। গেম না খেলে এতগুলো মাস কিভাবে পার করব আমি? আব্বু এতটা কঠোর কিভাবে হতে পারল? সত্যি করে বলো তো, আমাকে তোমরা কোথা থেকে কুড়িয়ে এনেছো? নিজের আপন ছেলের উপর তো কেউ এমন একটা দণ্ড জারি করতে পারে না। তোকে কোথা থেকে তুলে আনা হয়েছে সেটা সরাসরি আব্বুকে বরং প্রশ্ন করিস। নিতুন কিছু বলার পূর্বেই রুমের দরজার ধারে এসে উপস্থিত হলেন নীলা বেগম। তিনি গলা চড়িয়ে বলেন, নিতুন, এই ফাজিলের বাচ্চা, এখনো ইউনিফর্ম বদলাসনি? তোর মিস কল দিল, পড়াতে আসছে। তাড়াতাড়ি গোসল করে বই খাতা নিয়ে বসো। 5 মিনিটের মধ্যে এসে যদি তোকে আমি এখানেই দেখি, তাহলে আজ তোর একদিন কি আমার একদিন। ছোট ছেলের উদ্দেশ্যে কথাটুকু সম্পূর্ণ করেই ভদ্রমহিলা বড় ছেলের উদ্দেশ্যে কণ্ঠে মমতা ঢেলে দিয়ে বলেন, বাবু, তুমি না বলছিলে বের হতে হবে তোমাকে? আমি ভাত বাড়ছি, তুমি এসে খেয়ে নাও আগে। আম্মু আজকে তোমার পছন্দের রুই মাছের মুড়িঘণ্ট রেঁধেছি, না খেয়ে কিন্তু বাড়ির বাহিরে যেতে পারবে না। নীলা বেগমকে কখনো না বলাটা এই বাড়ির বড় ছেলের ধাতে নেই। সে অনেকটাই মা ভক্ত সন্তান, তাই নীরবে মায়ের পিছু পিছু রুম থেকে বেরিয়ে যায়। নিপুণ আরও কিছুক্ষণ একা একা বারান্দার রেলিংয়ে বানরের মতো ঝুলে থেকে অবশেষে ক্লান্ত ভঙ্গিতে রুমে ফিরে যায়। আজ অন্যান্য দিনের তুলনায় একটু বেশি দেরি হলো স্নেহার বাড়ি ফিরতে। পড়ানোর শেষে সে বাজার করতে গিয়েছিল। নিজের পছন্দসই টুকটাক সবজি এবং 2টো লাল মুরগি কিনেছে সে। খাবারের খোঁটা শুনেও সে এই বাসার খাবার নিজের মুখে তোলার মতো বেহায়া স্নেহা নয়। এই যে বাজার করে আনলো, এগুলো একান্ত তার জন্যই সে এনেছে। নিজে রান্না করে নিজেই খাবে, কারো কথা হজম করার মতো সহনশীল নয় সে। বাসায় ফিরে হাতের বাজারগুলো রান্নাঘরে রাখতে রাখতে স্বভাবসুলভ কঠিন স্বরে সে জানিয়ে দেয়, রাত 9:30টায় এখন থেকে আমি রান্নাঘরে ঢুকব। এর আগে যার যা রান্না করার তা করে, যেন রান্নাঘরটা আমাকে 2 ঘন্টার জন্য খালি ছেড়ে দেওয়া হয়। তাছাড়া এখন থেকে আমার খাওয়ার বাজার এবং রান্না আমিই করব। তাই বাসায় যেন কেউ কষ্ট করে 5 সদস্য সংখ্যার জন্য বাজার না করে। কথাগুলো আমি দ্বিতীয়বার রিপিট করব না। রান্নাঘরে দাঁড়িয়ে খুন্তি নাড়াতে ব্যস্ত মমিনা বেগমের কানে পৌঁছায় প্রতিটা বাক্য। তিনি একটু শব্দও করেন না, নিজের মতো রান্না করতে থাকেন। স্নেহার পিতা আমিনুল সাহেব চিরকাল বোবা প্রকৃতির ব্যক্তি, বড় মেয়ের কথা তার কানেও পৌঁছেছে। তবে সবসময়ের মতো নীরব রয়ে তিনি টিভিতে খবর দেখতে থাকেন।
গায়ের জামা বদলানোর পূর্বে স্নেহা বাসা থেকে বেরিয়ে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে নাড়া নিজের কাপড়গুলো প্রতিদিন বাসায় ফিরে তারই নিয়ে আসতে হয়। বহু বছর ধরে এমনটাই হয়ে আসছে। গরম দিনের শেষে মৃদু শীতল হাওয়া বইছে। ছাদের দরজাটা ধাক্কা দিয়ে খুলতেই রাতের আকাশ পানে এক মুহূর্তের জন্য তাকায় স্নেহা। অতঃপর ছাদের এক কোণে গিয়ে নিজের কাপড়গুলো নামাতে থাকে। হুট করে সে লক্ষ্য করে ছাদের অন্য কোণ হতে কিছু একটার শব্দ শোনা যাচ্ছে। স্নেহার সঙ্গে সঙ্গে সতর্ক হয়। কাপড়গুলো দড়ির উপর জবুতবু করে রেখে সে নিঃশব্দে এগিয়ে যায় অন্ধকার কোণে শব্দের উৎস খুঁজতে। কিছুটা সামনে যেতেই সে লক্ষ্য করে একটা লম্বা চওড়া ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে ওখানটায়। এক হাতে তার একটা পলিথিন ব্যাগ, যেটার ভেতর রয়েছে সাদা পাউডার। অপর হাতে কার্ড জাতীয় কিছু একটা। ছায়ামূর্তিটা সেই কার্ডের সাহায্যে পলিথিন হতে পাউডার তুলে নাকের কাছে নিয়ে সেটার গন্ধ টানছে বারবার। মাঝে মধ্যে জিভু ছোঁয়াচ্ছে। কেমন অদ্ভুত আবেশে চোখ বন্ধ করে শ্বাস নিচ্ছে। স্নেহার খুব একটা কষ্ট হয় না সম্পূর্ণ ব্যাপারটা বুঝে নিতে। সে চোখে মুখে রাগ এবং ঘৃণা নিয়ে কঠিন স্বরে ডাকে, সামিউল। অসময়ে বড় বোনের কণ্ঠ শুনে সামিউল ভড়কে যায়। চকিতে হাতের পলিথিনটা ছাদের মেঝেতে ফেলে দিয়ে পাশ ফিরে তাকায়। এই স্বল্প আলোতেও লক্ষ্য করে স্নেহার অগ্নিদৃষ্টি। স্নেহা সেকেন্ড দুয়েক সামিউলকে দেখে নিয়ে যেভাবে এসেছিল সেভাবে ছাদ থেকে প্রস্থান করে। সামিউল তখনও একটা ঘোরের মাঝে আটকে আছে। ধরা পড়ে যাওয়ার ফলস্বরূপ কিছুক্ষণের জন্য তার চিন্তাশক্তি লোপ পেয়েছিল। কিন্তু হুঁশ ফিরে পেতেই সে দ্রুত ছুটে যায় স্নেহার পিছু পিছু। স্নেহা ততক্ষণে বাসায় এসে পৌঁছে মমিনা বেগম এবং আমিনুল সাহেবকে তাদের ছেলের কাণ্ডকীর্তি সম্পর্কে বলতে শুরু করেছে। সামিউল তখনই হুড়মুড়িয়ে ঘরে ঢুকে। বোনকে বসার ঘরে মা বাবার কাছে সবটা খোলাসা করতে শুনে চেঁচিয়ে ওঠে, মিথ্যা বলছো কেন তুমি? আমার নামে অপবাদ কেন দিচ্ছ? মায়ের কথার জাল তুলছ আমার উপর দিয়ে। স্নেহা চোখ রাঙিয়ে বলে, একটা চটকানা দিয়ে তোর সবগুলো দাঁত ফেলে দিব, গাঞ্জাখোর কোথাকার। আমি মিথ্যা বলছি? এই তুই এদিকে আয়, এদিকে আয়। ধমক দিয়ে কথা বলতে বলতে স্নেহা সামিউলের ঘাড় ধরে একটান মেরে মা বাবার সামনে দাঁড় করিয়ে দিয়ে বলে, আমার কথা বিশ্বাস না করলে ওর মুখের কাছে গন্ধ শুকে দেখেন। দেখেন অমানুষটা কেমন কুলাঙ্গারদের মতো কাজ কারবার শুরু করেছে। নিজেরাই দেখেন। মমিনা বেগম এতক্ষণ স্নেহার কথাকে বিশেষ গুরুত্ব না দিলেও মুহূর্তে কি ভেবে যেন সামিউলের মুখের কাছে নিয়ে সামান্য প্রাণ শুকল। সঙ্গে সঙ্গে উনার পেট গুলিয়ে বমি পায়। আমিনুল সাহেবেরও বুঝতে বাকি থাকে না ছেলের সম্পর্কে অভিযোগটা যে সত্য সেই সম্পর্কে। মমিনা বেগম রাগে ছেলেকে দু চারটা থাপ্পড় মেরে এবং গালমন্দ করে বলে ওঠে, নষ্ট ছেলেপেলেদের সঙ্গে মিশে নিজেও নষ্ট হয়েছিস। স্নেহার ভারী বিরক্ত লাগে। মমিনা বেগম এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও ঘুরিয়ে ফিরিয়ে ছেলের দোষ কাটাতে চাইছেন। ওদিকে সায়না সকলের চেঁচামেচি শুনে রুম থেকে বেরিয়ে এসেছে। চোখে মুখে ভয় এবং আতঙ্ক তার। স্নেহা তাকে লক্ষ্য করে ধমকায়, এখানে কি? রুমে যা, দরজা লাগিয়ে দিয়ে পড়তে বসো। বোনের এক ধমকে 12 বছরের সায়না দ্রুত রুমের ভেতর চলে যায়। স্নেহা এবার সরাসরি কঠিন স্বরে জানায়, আপনাদের ছেলেকে দেখে বিকারগ্রস্ত বলে মনে হচ্ছিল আমার। কুকুরের মতো জিভ দিয়ে চেটে ওইসব ছাইপাশ মুখে নিচ্ছিল। ওকে রিহ্যাবে পাঠানোর ব্যবস্থা করুন। মমিনা সঙ্গে সঙ্গে জবাব দেয়, রিহ্যাবে পাঠানো হবে না। এইসব বয়সের দোষ। বাসায় 2 দিন টাইট দিলেই ঠিক হইয়া যাইব। স্নেহা চরম মেজাজ খারাপ নিয়ে বলে, ভুলেও ওকে ছাড় দেওয়ার কথা ভাববেন না। এসব মাদকাগ্রস্ত বাসায় বালার দুঃসাহস দেখাবেন না। ঘরে আমি আছি, সায়না আছে। এসব কুলাঙ্গারদের হুঁশ থাকে না। এর সঙ্গে একটি ছাদের নিচে থাকার প্রশ্নই আসে না। মাদকদ্রব্যের প্রভাবে সামিউলের চোখ দুটো কিছুটা লালচে এবং ঘোলাটে দেখাচ্ছে। শরীরে অনুভব করছে উত্তপ্ত তাপমাত্রা। স্নেহার বলা কথাগুলো তার বিষের মতো লাগে। নিজের মেজাজটা ধরে রাখতে পারে না। নিজের খোঁজটা উন্মোচন করে কুৎসিত রূপটা প্রকাশ করে চিলের মতো ছুটে গিয়ে স্নেহার গলা চেপে ধরে অশ্রব্য গালাগালি দিতে দিতে বলে, তোর জিভ টাইনা চিরা ফালামো আমি। আমার ঘরের থেইকা আমারে বাইর করতে চাস? আমি কুলাঙ্গার? তুই কি তাহলে? তুই একটা স্নেহা অন্যায় অথবা বেয়াদবি সহে নেওয়ার মতো মেয়ে নয়।
সে এক ধাক্কা মেরে সামিউলকে সরিয়ে দেয়। ধাক্কার প্রকোপে পিছিয়ে গিয়ে দরজার কোণার সঙ্গে হাতের কনুইয়ে আঘাত লাগে সামিউলের। সে হয়ে উঠে আরো বেপরোয়া, আরো হিংস্র। তার উপর যেন দানবীয় শক্তি ভর করেছে। ফেরতেরে এসে সরাসরি স্নেহার গালে সজোরে থাপ্পড় লাগিয়ে তার চুলের মুঠো ধরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির ন্যায় এলোপাথারি মারতে থাকে। মমিনা বেগম এবং আমিনুল সাহেব ঘটনার আকস্মিকতায় বাখারা হয়ে দাঁড়িয়েছিলেন। বিস্ময়তা কাটিয়ে মমিনা বেগমই প্রথম এগিয়ে এসে ছেলেকে টেনে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। উনার ধমকে আমিনুল সাহেবও এসে ছেলেকে জাপটে ধরে সরিয়ে আনে। সামিউল তখনও গালাগালি দিয়ে যাচ্ছে। দানবীয় চড়টার আঙুলের ছাপ স্নেহার বাম গালে যেন বসে গিয়েছে। এলোপাথারি মায়ের চোটে কখন যে তার ডান কানের ছোট্ট রিং আকৃতির দুলটায় টান লেগেছে তা অজানা। সেই টান লাগার ফলস্বরূপ কানের ওখানটা অনেকটা কেটে গিয়ে রক্ত ঝরতে শুরু করেছে। মমিনা বেগম এই পরিস্থিতি দেখে ঘাবড়ালেন। সামিউলকে ছেড়ে এসে স্নেহাকে ধরে বলল, আমি পরিষ্কার করে দেই। স্নেহার চোখে মুখে ব্যথা অথবা যন্ত্রণার ভাব নেই, বরং আগের তুলনায় যেন আরও বেশি ক্রোধ এসে ভর করেছে তার উপর। সে মমিনার কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আমিনুল সাহেবের দিকে তাকিয়ে প্রশ্ন করে, ওকে কি রিহেবে পাঠানো হবে? আমিনুল সাহেবের হয়ে উনার স্ত্রী জবাবটা দিলেন, ঘরের কথা ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানানোর ইচ্ছে জেগেছে। ছোট মানুষ, ভুল করেছে, শাসন পেলে ঠিক হয়ে যাবে। মাত্র এই বছর কলেজে ভর্তি হয়েছে, এসব করে ওর পড়াশোনার ক্ষতি করো না। স্নেহা তবুও উত্তরের অপেক্ষায় তাকিয়ে নিজের পিতার দিকে। সময় গড়ায়, কিন্তু আমিনুল সাহেবের তরফ থেকে কোনো উত্তর আসে না। আজও উনি বোবার ভূমিকায় পালন করেন। উনার এই নীরবতা যে মমিনা বেগমের কথার সঙ্গে একমত প্রকাশ করার সূচক তা নিজ বোধশক্তি দিয়ে বুঝে নেয় স্নেহা। সে আর এক মুহূর্ত অপেক্ষা করে না। নিজের রুমের দরজা ঠেলে গিয়ে ব্যাগটা কাঁধে তুলে নিয়ে বেরিয়ে যায় বাসা থেকে। মমিনা বেগমের পিছু ডাকেও সে থামে না। আজকের ঘটনা এবং অন্যায়ের জবাবটুকু সে একদম মেপে সম্পূর্ণটা দিবে। রাত তখন প্রায় 10টা বাজে। সাভার মডেল থানার অফিস কক্ষে নিজস্ব টেবিলের ওপাশে থাকা চেয়ারটায় বসে আছেন ওসি মনিরুল। চেয়ারটা সামান্য পিছনে ঠেলে টেবিলে পা তুলে বসে আছেন ক্লান্ত ভঙ্গিতে, হাতে আধখাওয়া সিগারেট। ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে কনস্টেবল মারুফ। কাঁচা ঘুমে তার দু চোখ লাল হয়ে আছে, তবে হাতে গরম চায়ের কাপ নিয়ে শটান দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ওসি মনিরুল হঠাৎ কি ভেবে যেন বলে ওঠেন, নতুন এসপি সম্পর্কে কি কিছু জানতে পেরেছ মারুফ? সজাগ স্বরের সঙ্গে সঙ্গে কনস্টেবল জবাব দেয়, আমার কানে এসেছে আজ দুপুরে নাকি উনি আশুলিয়া থানায় গিয়ে বিভিন্ন ফাইলপত্র চেক করছিলেন। কেউই কিছু জানত না। থানায় নাকি একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছিল। ওসি মনিরুল বিরক্তি নিয়ে বলে, এত বছর ধরে চাকরি করছি, কোনো সার্কেল অফিসারকে এত খুঁটিনাটি নিয়ে ঘাটাঘাটি করতে দেখিনি। অথচ এই নতুন অফিসার প্রথম দিন এসেই কাউন্টার চেক করছে। কখন জানি এখানেও এসে হানা দেয়। আগান না জানিয়ে আসলে আরেক মুসিবত। আমাদের এখন সর্বক্ষণ প্রস্তুত থাকতে হবে। কনস্টেবল মারুফ চোখে মুখে বিরক্তি নিয়ে আর চোখে তাকায় ওসির পানে। টেবিলের উপর এক ঠ্যাং তুলে রেখে এত সতর্ক বাণী আওড়ালে কোনো লাভ আছে? আল্লাহ না করুক, এএসপি যদি এখনই এসে থানায় হাজির হয়। ওসি মনিরুলের মাঝেই প্রশ্ন করে বসেন, অফিসারের নামটা যেন কি? ঠিক সেই মুহূর্তে অফিস কক্ষের দরজা ঠেলে প্রবেশ করে এক যুবক। পরনে তার একটা ছাই রমা শার্ট এবং কালো প্যান্ট। শার্টটা ভদ্রলোকের মতো প্যান্টের ভেতর টাক ইন করে রাখা। লোকটার বয়সটা বোধহয় 30-এর ঘরে হয়তো। ওসিকে পরখ করে নিয়ে রাশভারী স্বরটা প্রশ্ন করে, ওসি মনিরুল। মনিরুল বিরক্তি নিয়ে প্রশ্ন করে, কে? পরিচয় কি? কি চাই? সদ্য প্রবেশ করা ভদ্রলোক শান্ত স্বরে উত্তর দেয়, অয়ন মাহমুদ, নিউ এসপি অফ সাভার সার্কেল। ওসিকে খানিকটা বিব্রত দেখায়। ভদ্রলোকের ভাবসাবে মনে হচ্ছে তিনি মিথ্যা বলছেন না। ওসি সঙ্গে সঙ্গে একলাফে নিজের পা টেবিল থেকে নামিয়ে সোজা হয়ে দাঁড়ায়। দ্রুত বলে ওঠে, আসসালামু আলাইকুম। স্যার, আপনি? এই সময়? স্যার, আপনি আসবেন আমার জানা ছিল না। আমি দুঃখিত, আপনাকে সিভিল গেটআপে দেখে চিনতে পারিনি। আমি আসলে, স্যার,
পায়ের রোগটা টান খেয়েছিল, তাই আমি একটু পাটা তুলে। এত ব্যাখ্যা শুনতে আগ্রহ প্রকাশ করে না অয়ন। সরাসরি বলে ওঠেন, পরিদর্শনে এসেছি আমি, কে কিরকম কাজ করে সেটাই দেখতে এসেছি। তাছাড়া বিগত 3 দিনের জিডিগুলোও দেখতে চাই। ওসি সমাদর করে বলেন, আপনি দাঁড়িয়ে আছেন কেন? আপনি প্লিজ বসুন স্যার, আমি চা পানির ব্যবস্থা করছি। এই মারুফ, স্যারের জন্য এক্ষুনি 1 কাপ স্পেশাল চা নিয়ে এসো গরম গরম। মারুফকে ব্যস্ত দেখালো। সে দ্রুত হাতের ঠান্ডা চায়ের কাপটা নিয়েই দরজা ঠেলে বেরিয়ে যায়। যাওয়ার সময় দরজাটা টেনে আটকে দিতে বেমালুম ভুলে যায়। ঠিক তখনই অয়ন দরজার ফাঁক গলে লক্ষ্য করে থানায় প্রবেশ করেছে এক রমণী। অফিস রুমের ভেতর থেকেই স্পষ্ট দেখা যাচ্ছে তার শোচনীয় স্থিতি। হালকা আকাশী রঙের 3 পিস পরিহিত রমণী বাহিরে এক কনস্টেবলকে কিছু জিজ্ঞেস করছে। অয়ন তা লক্ষ্য করে ওসি মনিরুলকে উদ্দেশ্য করে বলে, উনার কি সমস্যা জেনে আসুন। ওসি মনিরুল দ্রুত আদেশ পালনে লেগে পড়েন। উনি রুম থেকে বেরিয়ে গিয়ে সেই রমণীর সঙ্গে 1 মিনিট কিছু কথা বলে রুমে ফিরে আসেন। অয়নকে জানান, স্যার, মামলা করতে এসেছেন, ভায়োলেন্স কেস। অয়ন নীরবে ওসির আসনটায় গিয়ে বসতে বসতে বলে, উনাকে আসতে বলুন। মনিরুল আবারও বেরিয়ে যায়। এবার ফিরে আসে সেই রমণীকে সঙ্গে নিয়ে। অয়ন লক্ষ্য করে রমণীর দৃঢ় ভঙ্গিতে সেই দরজা ঠেলে রুমে প্রবেশ করাটা। ডান কানের পাশটা রক্তাক্ত, গালেও স্পষ্ট আঘাতের দাগ, অথচ চোখে মুখে অদ্ভুত কাঠিন্য। অয়ন দৃষ্টি নামিয়ে নিয়ে হাতে ইশারা করে টেবিলের ওপাশের একটা চেয়ার দেখিয়ে দিয়ে বলে, বসুন। সামনের একটা চেয়ার দখল করে মেয়েটা বসে পড়তেই অয়ন মনিরুলকে বলে, উনার জন্য পানি নিয়ে আসতে বলুন। মনিরুল বেরিয়ে যেতেই অয়ন এবার 2 হাতের কনুই টেবিলের উপর রেখে প্রশ্ন করে, আপনার নাম? চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে কঠিন নারী স্বরটা জবাব দেয়, স্নেহা তাসমিয়া। পেশাদারী দায়িত্বশীল পুরুষ কণ্ঠটা জানতে চায়, কি ঘটেছে আপনার সঙ্গে? আমার ছোট ভাই সামিউল হাবিব আমার গায়ে হাত তুলেছে, ভার্বালি এবং ফিজিক্যালি আমাকে অ্যাবিউজ করেছে। আমি ওর নামে মামলা করতে চাচ্ছি। অয়ন আরেকফা লক্ষ্য করে মেয়েটাকে। অ্যাবিউজিং কেসে মামলা করতে এসে কোনো নারী এতটা সাবলীল অথচ দৃঢ় কণ্ঠে কথা বলতে পারে, এরকম দৃশ্য তার আগে কখনো দেখা হয়নি। সে স্বাভাবিক ভঙ্গিতে জানতে চায়, আপনার ছোট ভাইয়ের এরকমটা করার পিছনে কোনো কারণ আছে? ঝগড়া বিবাদ জাতীয় কিছু, অথবা অন্য কোনো কারণ? হি ইজ এ ড্রাগ এডিক্ট। ওকে হাতে নাতে ধরেছি আজ আমি। বাসায় সকলের সামনে এক্সপোজ করেছি ওকে। সেই সঙ্গে জানিয়েছি ওকে যেন রিহেবে পাঠানো হয়। একজন নেশাখোরের সঙ্গে একই বাসায় থাকতে আমার ঘোর আপত্তি আছে। রিহেবে পাঠানোর কথা বলাতে বিকারস্তটা খেপেছে। হুঁশ হারিয়ে কি অ্যাটাকাড মি। প্রথমে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেছে। ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ায় রেগে গিয়ে আবারও আমাকে অ্যাটাক করে। এলোমেলো ভঙ্গিতে অগণিত আঘাত করে আমাকে। সে এর সঙ্গে বিভিন্ন অশ্রব্য কথাবার্তা বলতে থাকে। ও যে ড্রাগ এডিক্ট সেটা ডপ টেস্ট করলে প্রমাণ পেয়ে যাবেন। এবং আমাকে করা ফিজিক্যালি অ্যাবিউজের প্রমাণ আপনার সামনেই আছে। আর কিছু জানার আছে আপনার? কাটকাট ভঙ্গিতে বলা কথাগুলো এবং শেষে পাল্টা ছুড়ে দেওয়া প্রশ্নের ভঙ্গিমাটা অয়নের পুরোপুরি মনোযোগ আকর্ষণ করে এবার। সে কিছু বলার পূর্বেই ওসি মনিরুল কনস্টেবল মারুফের সঙ্গে রুমে প্রবেশ করে। কনস্টেবলের হাতে একটা ট্রে। সে দ্রুত অয়নের পাশে এসে দাঁড়িয়ে গরম ধোয়া উঠা চায়ের কাপটা টেবিলে রাখল। সঙ্গে রাখল বিস্কুটের একটা প্যাকেট। সঙ্গে আনা 1 গ্লাস পানিটা স্নেহার সামনে রাখল। মনে মনে অয়ন কিছুটা বিরক্তবোধ করল। সে এসব খাতির আপ্যায়নের ফরমাইশ করেনি। উপরন্তু নিজ সমস্যা নিয়ে উপস্থিত নারীর সামনে এরকম আপ্যায়ন পাওয়াটা তার অস্বস্তির কারণ হল। নিজের বিরক্তিটা চেপে গিয়ে অয়ন স্নেহাকে উদ্দেশ্য করে বলল, আপনি প্লিজ পানি খেয়ে নিন। স্নেহা স্পষ্ট বলে, নো থ্যাঙ্কস। অয়ন আর্জর করে না, বরং ওসি মনিরুলকে উদ্দেশ্য করে বলে, উনার কেসটা হ্যান্ডেল করছি আমি। আপনি কোনো মহিলা স্টাফকে ডেকে দিন। উনার প্রাথমিক চিকিৎসাও প্রয়োজন দ্রুত। মনিরুল বেরিয়ে যেতেই স্নেহার জিডি লেখার কাজটুকু অয়নই সামলে নেয়। জিডিতে বিস্তারিত বিবরণ লেখার সময় অয়ন অবাক হয় যখন শুনে আঘাতকারী ছেলেটার বয়স 18 এর নিচে।
আজকালকার কিশোররা এতটা বেপরোয়া। তবে বিষয়টা যে পুরোপুরি অবাস্তব না সেটাও অয়ন ভালো করেই জানে। ইতিপূর্বে বগুড়ায় পোস্টিং থাকা অবস্থায় সে একটা মাদক চক্রের কেস সামলেছে। ওই কেসে জড়িত বেশিরভাগ ছেলেমেয়েগুলোই ছিল কিশোর কিশোরী। অয়নের বুক থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। নিজেকে শেষ করে দেওয়ার এই পথে হেঁটে এরা কি মজাটা পায় কে জানে। জিডি লেখার শেষে অয়ন ফাইলটা এবং হাতের কলমটা স্নেহার দিকে এগিয়ে দেয়। স্নেহা নিজের স্বাক্ষর, ঠিকানা এবং মোবাইল নম্বরটা জায়গামতো লিখে দিতেই ওসি মনিরুলকে প্রবেশ করতে দেখা যায়। সঙ্গে রয়েছে একজন মহিলা অফিসার। অয়ন এবার স্নেহাকে উদ্দেশ্য করে বলে, আপনি উনার সঙ্গে হসপিটালে যান, দ্রুত ফার্স্ট এইড করান, ডক্টরের দেওয়া মেডিকেল ডকুমেন্টসগুলো নিজের সঙ্গে রাখবেন। খুব বেশি অনিরাপদ অনুভব করলে আজ রাতটা আপনার কোনো আত্মীয়র বাসায় কাটান। আগামীকাল আপনি সকালে 8টার পরে এসে আপনার জিডির কপিটা বুঝে নেবেন। পুলিশ অতি দ্রুত ব্যাপারটা খতিয়ে দেখবে। চিন্তা করবেন না। স্নেহা কেবল সামান্য মাথা নেড়ে উঠে দাঁড়ায়। সঙ্গে সঙ্গে তার চারিপাশটা যেন দুলে ওঠে। নিজের ভর সামলাতে সে চকিতে এক হাতে টেবিলের এক কোণ ধরে দাঁড়িয়ে পড়ে। অয়ন পেশাদারিত্বের জায়গা থেকেই চিন্তিত হয়ে দ্রুত বসা থেকে উঠে দাঁড়ায়। প্রশ্ন করে, ঠিক আছেন আপনি? স্নেহার অবস্থা দেখে মহিলা স্টাফটাও দ্রুত এগিয়ে এসে তাকে ধরে। স্নেহার মাথাটা তখনও যেন মৃদু ঘুরছে। তার মনে পড়ে যায় গতরাতের ঘটনার পর আজ সকালে সে বাসায় নাস্তা করেনি। ক্যাম্পাসে গিয়েও নাস্তা করার সুযোগ পায়নি। লাঞ্চ টাইমে লাইব্রেরি ঘুরে কিছু নোটস ফটোকপি করানোর কারণে দুপুরেও খাওয়ার সুযোগ পায়নি। অতঃপর রাতে বাসায় ফিরে তো সে বসার সুযোগটুকুও পেল না। সব মিলিয়ে কি দাঁড়ালো? গতরাত থেকেই স্নেহা অভুক্ত আছে। এই কারণেই তো তার সব সয়ে যাওয়া শরীরটা হঠাৎ শক্তির অভাবে এরকম নাটক করা শুরু করেছে। স্নেহা সামান্য মাথা নেড়ে বলে, ঠিক আছি। অয়নের তবুও স্নেহার শরীরের হাবভাব সুবিধার মনে হয় না। সে হাতঘড়িটা দেখে নিয়ে মনিরুলকে বলে, গাড়ি বের করতে বলুন, আমিও উনার সঙ্গে যাচ্ছি। বাইক সঙ্গে নিয়ে এসেছিলাম, সেটা বাহিরে রইল। কাল বিকালে এসে আজকের অসমাপ্ত কাজটুকু দেখব। সব জিডিগুলোর ফাইল রেডি রাখবেন। কথাটুকু বলেই অয়ন মহিলা অফিসার ফাতিমাকে উদ্দেশ্য করে বলে, উনাকে নিয়ে চলুন। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। রাত তখন 11টার উপর বাজে। ফাঁকা হয়ে থাকা করিডোরটা দিয়ে দায়িত্বশীল ভঙ্গিতে স্নেহার পাশে হাঁটছে অয়ন। স্নেহা চুপচাপ আছে। মুখে কোনো কথা নেই, চোখে কোনো কান্নার ভাব নেই। ডান কানে রক্তের রেখা। কান থেকে ঘাড় এবং ঘাড় থেকে কাঁধ হয়ে তার কামিজের কাঁধের অংশটা রক্তে ভিজে আছে। এই পথটুকু হাঁটার সময় স্নেহা অনুভব করে যে এই রক্ত এবং গালে থাপ্পড়ের ছাপটুকু তাকে তীব্র অপমানিত বোধ করাচ্ছে। নিজের ছোট ভাইয়ের হাতে এই আঘাত পাওয়াটা তার কাছে অপমান তুল্যই। ইমার্জেন্সি রুমের সামনে পৌঁছাতেই অয়ন দরজা ঠেলে ধরে রাখে স্নেহার জন্য। স্নেহা এবং মহিলা অফিসার নীরবে প্রবেশ করতেই অয়ন কেবল একজন নার্সকে ডেকে বলে, লেসারেশন ইনজুরি, উনাকে জরুরি চিকিৎসাটুকু দিন। প্রয়োজনীয় ড্রেসিংও করে দিন দ্রুত। সে এর সঙ্গে উনার একটা মেডিকেল রিপোর্ট দরকার। ভায়োলেন্স কেস। কোনো ডক্টরকে বলুন দ্রুত কাগজটা রেডি করে ফেলতে। আমি বাহিরেই অপেক্ষা করছি। ইমার্জেন্সি ইউনিটের বাহিরে শটান দাঁড়িয়ে থাকা অয়ন নিজের পকেট থেকে ফোনটা বের করে। প্রিয় নাম্বারটা ডায়াল করে বাসায় জানিয়ে দেয় যে তার ফিরতে দেরি হবে। কলে কথা বলার মাঝেই ইমার্জেন্সি রুমের দরজা খুলে বেরিয়ে যায় একজন নার্স। সামান্যতম সময়টুকুতে অয়ন লক্ষ্য করে হসপিটালের সিঙ্গেল বেডটায় পা ঝুলিয়ে বসে আছে স্নেহা। বিভিন্ন ধরনের তরল মেডিসিন, তুলো, কাঁচি ইত্যাদির সাহায্যে তার ড্রেসিং চলছে। অয়ন অবাক হয়ে দেখে তুলোর সাহায্যে লাগানো অ্যান্টিসেপটিকের জ্বালাপোড়াও এই মেয়েকে ফুটবল করতে পারছে না। অয়ন নিজ মনেই ভাবল, মেয়েটা কি উন্মাদ। ড্রেসিং শেষ হয়ে যেতেই ডক্টর স্নেহার মুখের দিকে তাকায়। অফিসার ফাতিমার মুখে উনি শুনেছেন যে মেয়েটার মাথা ঘোরাচ্ছে এবং শরীর ফুটবল বোধ করছে। স্নেহার শুকনো মুখটা পর্যবেক্ষণ করে মহিলা ডাক্তারটা প্রশ্ন করে, কতক্ষণ ধরে না খাওয়া? স্নেহা আর চোখে অফিসার ফাতিমার দিকে তাকায়। ফাতিমা কেমন আগ্রহী দৃষ্টি মেলে ওকেই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। উনার সামনে অস্বস্তিবোধ করলেও স্নেহা ডাক্তারকে সত্যিটাই বলে, গত রাত থেকে।
অফিসার ফাতিমা কেমন বিস্মিত স্বরে বলেন, ওহ মাই গড। ডাক্তার স্নেহার প্রেশার চেক করে তার শুকনো মুখটা দেখে নিয়ে বলে, খাওয়া দাওয়া নেই, ডিহাইড্রেশন, শরীর ফুরবল, মাথা ঘুরানো, প্রেশার লো। এক্ষুনি একটা স্যালাইন চড়াতে হবে। 1 ঘন্টা সময় লাগবে। স্যালাইন শেষে বাসায় যেতে পারবে। বাসায় গিয়ে কিছু খেয়ে ঘুমিও। বাসার নাম শুনতাই স্নেহার ধ্যান ফিরে। বাসায় ফেরার আগ্রহ খুঁজে পায় না সে। পুলিশটা যেন কি সাজেস্ট করেছিল, কোনো আত্মীয়ের বাসায় যেতে। স্নেহার তো ঢাকা শহরে কোনো আত্মীয় নেই। স্নেহার আসলে কেউই নেই। আপাতত নিজের বাসা বাদে যাওয়ার জায়গা নেই। তবে সে নিজের বন্দোবস্ত করতে জানে। স্নেহা অফিসার ফাতিমাকে উদ্দেশ্য করে বলে, আপনি যেতে পারেন। আমি নিজের খেয়াল রাখতে জানি। আগামীকাল থানায় যাব জিডির কপি নিতে। অফিসার প্রশ্ন করে, তোমার স্যালাইন শেষ হলে বাসায় ড্রপ করে দিয়ে যায়? উহু, অসুবিধা নেই। আমি আজকের রাতে এখানেই থেকে রেস্ট করব। কোথাও ড্রপ করার প্রয়োজন নেই। অফিসার ফাতিমা অবাক হয়ে বলে, সারা রাত হাসপাতালে থাকবে? অসুবিধা তো দেখছি না। ফাতিমা স্নেহাকে আর না খাটিয়ে ইমার্জেন্সি রুম থেকে বেরিয়ে আসে। বাহিরে অপেক্ষমান অয়ন জানতে চায় স্নেহার শারীরিক স্থিতি সম্পর্কে। ফাতিমা গড়গড় করে বলতে শুরু করে, কানের ড্রেসিং করা হয়েছে, স্যার। মেয়েটাকে 1 ঘন্টার জন্য স্যালাইন দেওয়া হবে। গত 24 ঘন্টা ধরে না খেয়ে দুর্বলতা এবং মাথা ঘুরানো জুটিয়েছে। স্যার, মেয়েটা ভারী অদ্ভুত। বলছে আজ রাতে নাকি হসপিটালে থাকবে। অয়ন কিছুটা অবাক হয়। 1 ঘন্টার স্যালাইনের জন্য সারা রাত হসপিটালে থাকার মানে কি? স্নেহার এই মাত্রাতিরিক্ত জেদ, শীতলতা এবং গাম্ভীর্যই হয়তো অয়নকে প্রয়োজনের তুলনায় আগ্রহ ধারণে এবং দায়িত্ব পালনে বাধ্য করে। সে অফিসারকে চলে যেতে বলে একা কিছুক্ষণ করিডোর ধরে হাঁটাহাঁটি করে। কি ভেবে যেন একটা স্টাফ বয়কে দিয়ে কিছু প্যাকেটজাত খাবার এবং পানীয় আনায়। সেসব এবং কিছুটা দ্বিধা নিয়ে সে দরজা ঠেলে প্রবেশ করে ইমার্জেন্সি রুমে। সরকারি কমপ্লেক্সের একটা সাদামাটা বেডের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে ঝিমুচ্ছে স্নেহা। হাতে লাগানো ক্যানোলার সহায়তায় শরীরে প্রবেশ করছে স্যালাইন। এরকম অবস্থায়ও মেয়েটার বসার ভঙ্গি দেখে মনে হচ্ছে সামান্য মূর্ছে গেলেও সে ভাঙেনি। নিজের অপ্রয়োজনীয় ভাবনাকে পাশ কেটে গিয়ে অয়ন আস্তে করে বেডের পায়ের কাছে হাতের পলিব্যাগটা রাখল। একজনকে নার্সকে ডেকে বলে দিল, উনাকে ডেকে সোজা হয়ে ঘুমাতে বলুন। যে কোনো সময় ঘুমের ঘোরে পড়ে যেতে পারেন উনি। এবং স্যালাইন শেষ হলে উনাকে ডেকে খেয়ে নিতে বলবেন কিছু। বলিয়ে অয়ন এক পলক স্নেহার পানে তাকায়। তার কেন যেন মনে হলো এই মেয়ে অয়নের টাকায় কেনা জিনিস মুখে তুলবে না। তাই সে নার্সকে বলে দেয়, উনাকে বলবেন নিশ্চিন্তে খেতে, খাবারটা ফ্রি এর নয়। আমাকে পরে 199 টাকা ফিরিয়ে দিতে বলবেন। আপাতত ঋণ রইল। নিশুতির রাতের নিস্তব্ধতা কেটে ভোরের আলো আভা ছড়াতে শুরু করেছে। হসপিটালটাও ধীরে ধীরে পুরোদমে সরব হয়ে উঠছে। সে এই শব্দে স্নেহার চোখ ধীরে ধীরে খুলে গেল। শরীরের দুর্বলতা অনেকটাই কেটে গিয়েছে। সে হাই তুলতে তুলতে উঠে বসে। কুচকানো চোখ মেলে তাকায় চারিপাশে। আশেপাশের বেডগুলোর পেশেন্টগুলোকে এক দফা দেখে নিয়ে সে বিছানা ছেড়ে নামে। নিজের চুলগুলো হাত খোপা করে নিয়ে ওড়নাটা দিয়ে ভালো করে কাঁধ ঢেকে নিল। কামিজের কাঁধের ওখানের রক্তাক্ত অংশটা এই দিনের আলোয় মানুষের চোখে পড়লে দেখতে বিদঘুটে লাগবে। নিজের ব্যাগটা কাঁধে তুলে নিতে গিয়ে স্নেহা লক্ষ্য করল বিছানার একপাশে রাখা আধখাওয়া বিস্কুটের প্যাকেটটা। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল 199 টাকা ঋণের কথা। আজই থানায় গিয়ে জিডির কপি নেওয়ার সময় এসপিকে তার টাকা ফিরিয়ে দিয়ে আসবে বলে সিদ্ধান্ত নিল স্নেহা। তবে থানায় যাওয়ার আগে তার একবার বাসায় যাওয়া প্রয়োজন। জামা বদলে, গোসল করে, ক্যাম্পাসে যাওয়ার আগে না হয় সে থানা থেকে ঘুরে যাবে। স্নেহা হাত ঘড়িতে সময়টা দেখে নিল। সকাল 6টা বাজতে 3 মিনিট বাকি। আজকে তার 9:30টায় একটা ক্লাস আছে। অর্থাৎ ক্লাসের আগেই চটপট তার সব কাজ সেরে ফেলতে হবে। সময়ের অপচয় না করে স্নেহা হসপিটালের বিল মিটিয়ে রওনা হয় বাসার উদ্দেশ্যে। ফজরের নামাজ পড়ে এবং নাস্তা সেরে আমিনুল সাহেব কাজের জন্য বেরিয়ে গিয়েছেন সবে। গতরাতের ঝড়ের পর থেকে বাড়ির পরিবেশটা এখনো বেশ থমথমে।
মমিনা বেগমের দুশ্চিন্তার চোটে আর ঘুম হল না। গতরাত থেকে স্নেহা বাড়ি ফিরেনি। মমিনা বেগম এবং আমিনুর সাহেব বেশ অনেকবার ফোন করেছেন, কিন্তু অসভ্য, বেয়াদব, চণ্ডাল মেয়েটা ফোন রিসিভ করেনি। মমিনা বেগমের স্নেহার জন্য আলাদা বিশেষ টান অথবা চিন্তা নেই। উনার সকল চিন্তা নিজেদের জন্য। এই মেয়ের কিছু একটা হয়ে গেলে মানুষ উনাদের দায়ী করবে। মমিনা বেগমের নিকট স্নেহা হলো গলায় আটকে থাকা কাঁটার মতো একটা আপদ। কবে যে এই কাঁটাটা দূর হবে কে জানে। আপাতত মমিনা বেগমের মাথায় আরেকটা চিন্তাও ঘুরপাক খাচ্ছে। শামিউলটাকে কিভাবে সুপথগামী করা যায় সেই চিন্তা। মাদকে আসক্ত হয়ে যাওয়াটা কোনো ভালো বিষয় নয়। ওই অসভ্য মেয়ের ভরসা নেই। সামিউলকে রিহেবে পাঠানোর ব্যাপারে অসম্মতি জানানোর শোধ তুলতে যদি ওই মেয়ে এলাকায় সকলকে বলে বেড়ায় যে সামিউল একটা নেশাখোর। ভয়ঙ্কর ব্যাপার। সায়না বড় হলে ওকে পাত্রস্থ করার জন্য হলেও অন্তত নিজেদের পরিবারের ইমেজ ক্লিন রাখাটা খুবই জরুরি। আমিনুল সাহেবের তো এত টাকা নেই যে উনি টাকা দিয়ে মেয়েকে ভালো ঘরে তুলে দিতে পারবেন। এরকম মধ্যবিত্ত পরিবারের মেয়েদের ভালো ঘরের বউ হয়ে যাওয়ার জন্য প্রয়োজন হলো রূপ, গুণ, শিক্ষাগত যোগ্যতা এবং একটা ক্লিন পারিবারিক ইমেজের। কপাল গুণে সায়নার গায়ের রংটা স্নেহার মতো এত চাপা নয়। পড়াশোনার প্রতিও মনোযোগ আছে মেয়েটার। এখন বাকিটুকু দেখার দায়িত্ব মমিনা বেগমের। গভীর ভাবনার রেশ কাটে কলিং বেলের শব্দে। মমিনা বেগমের ধ্যান ভাঙে। মনে মনে ভাবে এই সময় আবার কে এলো। আমিনুল সাহেব নাকি? ফোনটা কি বাসায় ফেলে গেল? মনের মধ্যে ঘুরপাক করতে থাকা প্রশ্নগুলো নিয়েই মমিনা বেগম দরজা খুলেন। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা স্নেহাকে দেখে তিনি কিছুটা অবাক হন। সবার আগে তিনি লক্ষ্য করেন স্নেহার ডান কানের ড্রেসিংটাকে। স্নেহা অবশ্য মমিনা বেগমকে বিশেষ পাত্তা দিল না। সে পাশ কেটে বাসার ভেতরে প্রবেশ করে। মমিনা বেগম দরজা লাগিয়ে দিয়ে পিছু এসে রাগী স্বরে জানতে চায়, সারা রাত কই ছিলা? আমি আর তোমার বাবা কতবার কল দিছি, খেয়াল আছে? কলটা রিসিভ করো নাই কেন? স্নেহা টেবিলের ধারে দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালতে ঢালতে উত্তর দেয়, আপনাকে জবাবদিহিতা করার প্রয়োজন মনে করছি না। মমিনা বেগম আরো রেগে যান। তারস্বরে বলেন, বেয়াদব, ফাজিল কোনহানকার। খুব পাংখা গজাইছে তোমার। 2 দিন হইল না ভার্সিটিতে আসা যাওয়া শুরু করেই পাংখা গজাই গেছে। আমাকে জবাব দিবে না তো কাকে দিবে? আমার বাসায় দাঁড়ায় আমার সঙ্গে ফাজলামো করো। স্নেহা ঢকঢক করে পানিটুকু গিলে নেয়। বাড়তি প্যাচাল তার অপছন্দ। তাছাড়া আপাতত কারোর সঙ্গে প্যাচাল পাড়ার মতো হাতে খুব একটা সময়ও নেই। তাই সে শীতল স্বরে সংক্ষিপ্ত করে জবাব দেয়, আমার উপর অধিকার ফলাতে আসবেন না কখনো। ভুলে যাবেন না, আপনি আমার মানন। অনধিকার চর্চা আমার একটুও সহ্য হয় না। নিজের কথা শেষ করে স্নেহা রুমে চলে যায়। মমিনা বেগম থম মেরে দাঁড়িয়ে রো। উনার ব্যাপারে একটা গোপনীয় সত্য হলো, কোনো এক অজানা কারণে উনি স্নেহার অত্যাধিক নীরবতা এবং রাগকে খুব ভয় করে চলেন। উনার ধারণা এই মেয়েটা ঠান্ডা মাথায় 2-4টা খুন করেও নির্লিপ্ততা থাকতে পারা দলের মানুষ। এইমাত্র স্নেহার বলে যাওয়া কথাটা জবাব ছিল নাকি হুমকিকে জানে। মমিনা বেগম আর খাটায় না স্নেহাকে। জাহান্নামে যাক এই মেয়ে, কার কি আসে যায়। বাসা থেকে গোসল করে বেরিয়েছে স্নেহা। ভাগ্য ভালো যে আসার আগে সামিউলের মুখ দেখতে হয়নি তার। সকাল সকাল ওই ছেলেকে দেখলেই তার মেজাজ চটে যেত। সাভার মডেল থানার সামনে এসে রিকশা থেকে নেমে দাঁড়ায় স্নেহা। থানায় প্রবেশের পূর্বে নিজের খোলা চুলগুলোর সামনের দিকে এনে কানের ড্রেসিংটা ঢাকার চেষ্টা করল। স্নেহার মধ্যে নিজেকে সুন্দর দেখানোর কোনো প্রবণতা নেই। সে কেবল চাচ্ছে না তার ব্যান্ডেজ দেখতে মানুষ বারবার তার দিকে ফিরে তাকাক। অহেতুক মানুষের থেকে মনোযোগ পাওয়াটা কেন যেন তার হজম হয় না। থানার ভেতর প্রবেশ করতেই স্নেহা অফিসার ফাতিমাকে দেখতে পেল। তাই সে এগিয়ে গিয়ে উনাকে জিজ্ঞেস করল, আমাকে আজকে সকালে এসে জিডির কপিটা নিয়ে যেতে বলা হয়েছিল। কোথা থেকে সংগ্রহ করতে হবে? আমার তেমন একটা ধারণা নেই থানা সম্পর্কে। ফাতিমা স্নেহাকে এক দেখাই চিনতে পারে। সে নিজের মিশুক স্বভাবটুকুর কারণে প্রথমেই জিজ্ঞেস করে, কি অবস্থা তোমার? এখন কেমন আছো? কানে ব্যথা আছে? স্নেহা না চাইতেও কিছুটা অপ্রস্তুত বোধ করে। ভদ্রমহিলা তাকে এসব প্রশ্ন করছে কেন?
স্নেহার সঙ্গে তো উনার কোনো সম্পর্ক নেই। তাহলে এরকম খোঁজ খবর নেওয়ার মানুষ স্নেহার কোনো কালেই ছিল না। তাই এরকম স্বাভাবিক একটা ব্যাপারও তাকে কেমন দ্বিধায় ফেলে দিল। তবুও নিজের অস্বস্তিকে পাশ কাটিয়ে সে জবাব দেয়, জি ভালো। ফাতিমা এবার স্নেহাকে এক পাশের একটা বেঞ্চিতে বসতে দিয়ে বলে, বসো তুমি, আমি জিডির কপি পাঠানোর ব্যবস্থা করছি। তোমার ভাই পরে আর হাত তুলেছে গায়ে। স্নেহা মাথা নেড়ে কেবল না উত্তর দেয়। কথা বাড়াতে ইচ্ছে করছে না তার। তবে ফাতিমা যেতে নিলেই তার হুট করে কিছু একটা মনে পড়ে। সে চকিতে প্রশ্ন করে, উনি আছেন? ফাতিমা ঘুরে তাকিয়ে অবাক হয়ে জানতে চায়, কার কথা জানতে চাইছ? ভদ্রলোকের নাম স্নেহার জানা নেই। তাই সে ভেঙে বলে, গতকাল যিনি আমাদের সঙ্গে হসপিটালে গিয়েছিলেন, এএসপি অফিসার সম্ভবত, উনি আছেন? ও, স্যারের কথা বলছো? উনার তো বিকেলে থানায় আসার কথা। এখন উপস্থিত নেই কেন? কোনো কাজ আছে? স্নেহা আর টাকার ব্যাপারটা খোলাসা করল না। বিকেলে এসে না হয় সে টাকা ফিরিয়ে দিয়ে যাবে। আপাতত সে না সূচক ভঙ্গিতে মাথা নাড়ায়। অফিসার ফাতিমা চলে যায়। স্নেহা একা বসে নির্লিপ্ততার দৃষ্টি মেলে দেখতে থাকে থানার অসহ্যকর পরিবেশটাকে। জীবনে চলার পথে যে কখনো তাকে থানায়ও আসতে হবে, কে জানত। মাথার উপরের ফ্যানটা ঘুরছে আপন গতিতে। বই থেকে চোখ তুলে নিতুন তাকায় এসিটার পানে। 40 মিনিট হয়ে গিয়েছে, কারেন্ট নেই। আইপিএস এর দরুন ফ্যান, লাইট চললেও এসিটা কারেন্ট ব্যতীত চলে না। কি এক মুসিবত! এসি ছাড়া নিতুনের প্রাণ ওষ্ঠাগত হয়ে আসছে। ফ্যানের বাতাসও যথেষ্ট মনে হচ্ছে না তার। কেমন তরতর করে ঘামছে। নিতুনের পাশের চেয়ারে বসা স্নেহা লক্ষ্য করে তার অমনোযোগী আচরণ। স্নেহা কপাল কুঁচকে প্রশ্ন করে, এসির দিকে বারবার তাকাচ্ছ কেন? অঙ্কের সূত্র ভুলে গিয়েছ? এসি এসে তোমার অঙ্ক করে দিবে। নিতুনের মনটা উদাস। কিছুটা দুঃসাহসিক আচরণ করে সে বলল, মিস, আপনার মনে হয় না পড়াশোনা একটা লস প্রজেক্ট? একদিন তো মরেই যাব। অহেতুক জীবনের 25টা বছর পড়াশোনার পিছনে খরচ করা কি যৌক্তিক? ধরুন আমি আগামীকাল মরে গেলাম। কবরে মুনকার নাকির এসে আমাকে যে এই 3টা প্রশ্ন করবে সেটার উত্তর তো আমার জানাই আছে। ওরা তো আমার পরীক্ষার রেজাল্ট শিট দেখতে চাইবে না। তাহলে কি লাভ এত পড়াশোনার? পয়সার অপচয়, সময়ের অপচয় এবং ব্রেইনের স্টোরেজের অপচয়। স্নেহার মেজাজ খারাপ হয়। আলালের ঘরের দুলালদের এসব আজরাইরা আলাপ তার অসহ্যকর লাগে। ইচ্ছে হয় স্কেলের আঘাতে পিটিয়ে এদের মানুষ বানাতে। কিন্তু আপাতত গরমে তার 2 হাতের তালু ঘামছে। এই অবস্থায় স্কেল হাতে তুলতে ইচ্ছে হলো না তার। তাই কেবল থমথমে গলায় বলল, আজাইরা পকপক না করে অঙ্ক শেষ করো। নিতুন অঙ্ক করল না। হাতের কলমটা খাতার উপর রেখে দিয়ে মিসের দিকে ঘুরে বসল। উদাস চোখ মেলে তাকিয়ে বলল, মিস, আজকে একটু আজাইরা পকপক করি। আই প্রমিজ আগামীকাল এই সব অঙ্ক হোমওয়ার্ক দেখাবো আপনাকে। আসলে আমার মন খুব খারাপ। কিন্তু আমার মন খারাপকে বাসায় কেউ পাত্তা দিচ্ছে না। আমার মনে হচ্ছে আমি ডিপ্রেশনে ভুগছি। চ্যাট জিপিটির সঙ্গে কথা বলতে গিয়ে একবার জানতে পেরেছিলাম যে ডিপ্রেশনে ভোগা মানুষের মাঝে আত্মহত্যার প্রবণতা থাকে। আমিও ইদানিং নিজের মধ্যে সেই প্রবণতা লক্ষ্য করছি। কিন্তু কাজটা করতে পারছি না। এর অবশ্য কিছু কারণ আছে। প্রথম কারণ হলো আব্বু। আমি ভুলক্রমে আত্মহত্যা করতে গিয়ে বেঁচে ফিরলে আব্বু আমার পিঠে গাছের ডাল ভাঙবে। দ্বিতীয় কারণ হলো আমার বড় ভাই। আমি মরে গেলে বাবার সব সম্পত্তি ভাইয়া পেয়ে যাবে। আমি আমার ভাগের সম্পত্তি কখনো ভাইয়ার জন্য রেখে মরতে চাই না। তৃতীয় কারণ হলো মুসলিম হিসেবে আত্মহত্যা করা মহাপাপ। মরে যাওয়ার পর আমাকে জাহান্নামের গরম কড়াইয়ে ফ্রাই করা হবে। তাছাড়া সবথেকে বড় কারণ হলো মরে যাওয়া একটা কষ্টকর প্রক্রিয়া। আমার এত সাহস নেই। স্নেহা স্বাভাবিক ভঙ্গিতে তাকিয়ে শুনল নিতুনের সকল কথা। মরে যাওয়ার সাহস নেই অথচ আত্মহত্যার বলি আওড়ায়। এই নাটকীয় পোকাটা যে গেমস এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে মাথাচাড়া দিয়ে উঠেছে তা বুঝতে একটুও কষ্ট হয় না স্নেহার। সে টেবিলে এক হাত তুলে গালে হাত রেখে অনুভূতিশূন্য স্বরে জানতে চায়, আচ্ছা, তারপর? মিসের তরফ থেকে পাত্তা পেয়ে নিতুন নড়েচড়ে বসল। বেশ আগ্রহ নিয়ে বলতে শুরু করে, মিস, তো আমি যেটা বলছিলাম,
পড়াশোনা হলো একটা স্ক্যাম। কিভাবে স্ক্যাম বুঝিয়ে বলছি। আমরা পড়াশোনা কেন করছি? একটা চাকরি জুটিয়ে টাকা কামাই করে জীবিকা নির্বাহ করতে। মানে জীবিকা নির্বাহ করাটা হলো মেইন পয়েন্ট। সেটার জন্য টাকা কামাই করা জরুরি, কিন্তু টাকা কামানোর জন্য পড়াশোনা প্রয়োজনীয় নয়। আমাদের দেশের ছেলেমেয়েদের দেখুন, 17 বছর বয়সে এইচএসসি পরীক্ষার জন্য খেটে মরছে। অথচ ওদিকে স্প্যানিশ ফুটবলার ইয়ামালকে দেখুন, 17 বছর বয়সে চমৎকার ফুটবল খেলে একদম স্টার বয় খেতাব পেয়ে বসে আছে। এই 17 বছর বয়সেও 1 মাসে যা ইনকাম করছে, তা এই দেশের শিক্ষিত মানুষের টোটাল বাৎসরিক ইনকামের সমান। স্নেহা এবার শীতল গলায় প্রশ্ন করল, ওমর ইয়ামালের মতো ফুটবল স্কিল আছে? অথবা জাস্টিন বিবারের মতো গানের গলা? অথবা লিওনার্দো ডি ক্যাপ্রিওর মতো অভিনয়ের দক্ষতা? নিতুন মন খারাপ করে বলল, উহু। স্নেহা আবার প্রশ্ন করল, এটা কি ইউরোপের কোনো উন্নত দেশ, যেখানে পড়াশোনা ব্যতীত বিকল্প পথের ছড়াছড়ি আছে? নিতুন আবারও না বোধক উত্তর দেয়। হয়তো কিছুটা আঁচ করতে পারছে যে সে এতক্ষণ যা বলছিল তা এই দেশের প্রেক্ষাপটে খুব একটা যৌক্তিক ছিল না। স্নেহা এই প্রথম নিতুনকে কিছুটা বোঝানোর সুরে বলল, তোমার ক্ষেত্রে জীবিকা নির্বাহের জন্য পড়াশোনা জরুরি নয়, নিতুন। তোমার আব্বু একজন ডিসি। আই এম শিওর ফাইন্যান্সিয়ালি তোমার কখনো কোনো অসুবিধা হবে না। কিন্তু পড়াশোনা না করলে তুমি যেটা পাবে না সেটা হলো সম্মান। বাপ দাদাদের রেখে যাওয়া সম্পত্তি ভোগ করে বেঁচে থাকা কোনো সম্মানজনক কাজ নয়। বাকিটা তুমি ভেবে যা ভালো বুঝো, তাই করো। তোমার মনোযোগ যেহেতু এখন পড়াশোনায় নেই, তাহলে আজ আমি আর তোমাকে জোর করছি না। থাকো তুমি, আমি যাই। আন্টি বাসায় আছেন? নিতুন দৃষ্টি নত করে জবাব দেয়, আম্মু বাসায় নেই, আব্বুও নেই, ভাইয়া আছে শুধু। স্নেহা মাথা নেড়ে বলে, ওহ আচ্ছা। স্নেহা নীরবে বেরিয়ে যায় রুম থেকে। নিতুনও পিছু পিছু এসে মিসকে বাসার দরজা অবধি পৌঁছে দেয়। নিচে গেট খোলাই আছে, তাই সে আর সঙ্গে করে নিচে গেল না। স্নেহা ক্লান্ত ভঙ্গিতে সিঁড়ি ভেঙে নামতে থাকে। হুট করেই সে ক্লান্ত অনুভব করছে। তাই ইচ্ছে করেই আজ নিতুনকে দ্রুত ছুটি দিয়ে দিল। নীলা বেগমের সঙ্গে তার কথা ছিল, কিন্তু ভদ্রমহিলা যেহেতু বাসায় নেই তাই সে অহেতুক আর কথা বাড়ায়নি। বাসা থেকে বেরিয়ে উঠোনে পা রাখতেই স্নেহা লক্ষ্য করল কারো উপস্থিতি। উঠোনের উত্তর পাশটায় থাকা বাইকের পাশে এক হাঁটু গেড়ে বসে আছে কেউ। হাবভাব দেখে মনে হচ্ছে বাইকের চাকা পরীক্ষা করছে। পরনে তার হালকা আকাশি রঙা শার্ট এবং কালো প্যান্ট। স্নেহার দিকে পিঠ করে থাকায় মুখটা স্পষ্ট দেখার সুযোগ হলো না। স্নেহার মনে পড়ে গেল নিতুন একটু আগেই বলেছিল যে তার ভাই শুধুমাত্র বাসায় আছে। তবে এটাই কি সেই ভাই? দামড়া লোকটা ওই একটুখানি টিংটিংয়ে নিতুনের বড় ভাই। স্নেহা একবার ভাবল চলে যাবে নীরবে, কিন্তু পরক্ষণেই তার নিতুনের ভাবনা মাথায় এলো। মনে মনে বিরক্তি নিয়েই তাই সে বাধ্য হয়ে ডাকল, বাবু সাহেব, একটু শুনবেন। ডাক কানে পৌঁছাতেই অদূরের লোকটা ঘাড় ঘুরিয়ে তাকায়। অনাকাঙ্ক্ষিত ব্যক্তির মুখটা দেখে স্নেহা অল্প বিস্তর অবাক হয়। স্নেহাকে দেখে অবাক হয় অপর ব্যক্তিটাও। বিস্মিত ভঙ্গিতে বসা থেকে উঠে দাঁড়ায়। সম্পূর্ণ ঘুরে দাঁড়ায় স্নেহার মুখোমুখি। অপ্রত্যাশিত স্বরে বলে, আপনি? লম্বা, সুঠামদেহী লোকটার গায়ের গড়ন মেধিন, তবে রংটা উজ্জ্বল। ছাটানো চুল এবং পরিষ্কার শার্ট প্যান্টে গায়ে ফুটে উঠেছে একটা পরিপাটি ভাব। লোকটার পুরো চেহারায় সবথেকে আকর্ষণীয় দিকটা হলো তার দিঘির মতো গভীর, টলটলে দুটো চোখ। পরিচিত মুখটা দেখে স্নেহা অবাক হলেও সেটাকে খুব একটা প্রকাশ করল না। বরং মুখভঙ্গি স্বাভাবিক রেখে সরাসরি প্রশ্ন করে, আপনি বাবু সাহেব? নিতুনের বড় ভাই। বিস্মিত লোকটা জবাব দেয়, আমি নিতুনের ভাই। কিন্তু বাবু সাহেবকে? স্নেহার চোখে সন্দেহের রেশ। সে ভ্রুকুচকে বলে, আপনি বাবু সাহেব নন। আন্টি তো সেদিন আপনার নাম বাবুই বলল। নিতুনও তো নিজের বড় ভাইকে বাবু ভাইয়াই ডাকে। কথাটা বলতে বলতে স্নেহার মুখে আরো বিতৃষ্ণা ছড়িয়ে পড়ল। যেন এত দামড়া একটা লোকের এমন নাম দেখে সে বেজায় বিরক্ত। নাম বিভ্রাটের ঘটনা বুঝতে পেরে লোকটা কিছুটা লজ্জা পেল। অপ্রস্তুত ভঙ্গিতেই বলল, বাবু আমার নাম নয়। বাসায় সকলে এই নামে ডাকে। আমার আসল নাম অয়ন মাহমুদ। গতকাল দেখা হলো না আমাদের।
আমাকে চিনতে পারেননি? এএসপি অয়ন মাহমুদ, থানা থেকে হসপিটাল। মনে পড়েছে। স্নেহার প্রশ্নের উত্তর হিসেবে অয়নের বলা প্রথম 3টি বাক্যই যথেষ্ট ছিল। শেষে বাড়তি খাতির দেখানো বাক্যগুলো স্নেহার বিশেষ পছন্দ হলো না। সে অয়নকে খুব একটা পাত্তাও দিল না, বরং নিজের যা বলার ছিল গলা ঝেড়ে তা বলতে শুরু করে। নিতুনের ব্যাপারে কথা বলার ছিল। আন্টিকে বাসায় পেলে উনাকেই জানাতাম আমি। যেহেতু উনি নেই, তাই আপনাকে বলে যাচ্ছি। আপনার ভাই সেদের সুইসাইডিক্যাল ব্যাপারে আলোচনা করতে বসেছে আজ আমার সঙ্গে। যদিও আমি বুঝতে পেরেছি ও সিরিয়াস নয়, তবুও জানিয়ে রাখাটা জরুরি মনে হয়েছে বলে জানাচ্ছি। ভাইয়ের দিকে খেয়াল রাখুন। জগতের উদ্ভট সব ভাবনা ছেড়ে যেন পোড়ায় একটু মন দেয়। ওর মতো উদাস, খামখেয়ালি ছেলে আমি দুটো দেখিনি। খুবই অমনোযোগী। ভাইয়ের ব্যাপারে নালিশ শুনে অয়ন আগ্রহী ভঙ্গিতে জানতে চায়, আপনি কি নিতুনের হোম টিউটর? অদ্ভুত লোক তো, কমন সেন্স কি নেই নাকি? এরকম আক্কেল নিয়ে পুলিশ কিভাবে হলো এই দামড়া বাবু? নিশ্চিত ডিসি বাপ টাকা দিয়ে ছেলের চাকরি করিয়ে দিয়েছে। স্নেহা কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলল, জি, বেশ। কিছু মনে পড়তেই স্নেহা দ্রুত নিজের ব্যাগটা খুলে নিয়ে ওয়ালেট বের করে। দুটো 100 টাকার নোট বের করে অয়নের দিকে এগিয়ে দিয়ে বলে, আপনার টাকা রাখুন। অয়ন একবার নোট দুটো দেখে নিয়ে বলে, এখানে 200 টাকা আছে। আমার তো 199 টাকা পাওনা ছিল। 1 টাকা বেশি দিচ্ছেন কেন? গরমের মাঝে খোলা উঠোনে সূর্যের উত্তপ্ত তাপের ভেতর দাঁড়িয়ে থেকে এত কথা বলতে বিরক্ত লাগছে স্নেহার। সে এবার কণ্ঠে কিছুটা ঝাঁঝ মিশিয়ে বলল, বাড়তি 1 টাকা কৃতজ্ঞতা স্বরূপ রাখুন। 1 টাকার অ্যালপেনলিবে কিনতে পাওয়া যায়, কিনে খেয়ে নিয়েন। অয়নকে চিন্তিত দেখালো। সে বলে, উহু, 1 টাকাও বেশি নেওয়া সম্ভব নয়। ন্যায্য পাওনার বাহিরে 1 টাকা বেশি নেওয়াটা অন্যায়। আইনের লোক হয়ে আমি বেআইনি কাজ করতে পারবো না। অয়নের কথার পিঠে স্নেহা এক মুহূর্ত নিঃশব্দে তাকিয়ে থাকে। অতঃপর সে তীব্র তাচ্ছিল্য নিয়ে বলে, মশকরা করেন? জীবনে সুদ ঘুষ খাননি প্রমাণ করতে চাচ্ছেন? ভালো প্রচেষ্টা। অয়ন অবাক হয়ে বলে, আপনার সঙ্গে আমি মশকরা কেন করব? সুদ ঘুষ খাইনি সেটার প্রমাণও বা আপনাকে কেন দিতে যাব? আমি তো শুধুমাত্র সত্যি বললাম। স্নেহার ধৈর্য হয় না কথা বাড়ানোর। লোকটা খুবই বিরক্তিকর, কথা টেনে লম্বা করে। এরকম লোক স্নেহার মতেও পছন্দ নয়। তারই আসলে ভুল হয়েছে যে সে এই লোককে ডাক দিয়েছিল। সে এই ভুলে স্নেহা পস্তাচ্ছেও। নিজের কথার ইতি টানতে তাই সে বিরক্ত হয়ে বলে, বেশ, আপনি আপনার আইন নিয়ে থাকুন। আমি তাহলে চললাম। বলেই স্নেহা গেটের দিকে পা বাড়াতে নিলে অয়ন পিছন থেকে প্রশ্ন করে ওঠে, আপনি এখন কেমন আছেন? গতকালের তুলনায় সুস্থ বোধ করছেন? দুর্বলতা কেটেছে? অয়ন স্বাভাবিক ভঙ্গিতেই প্রশ্নগুলো করেছে। তবে সে এই প্রশ্ন শুনে স্নেহার পা জড়া থেমে যায়। আজ এসব কি হচ্ছে তার সঙ্গে? সবাই তার ভালো মন্দ নিয়ে প্রশ্ন কেন করছে? স্নেহা তো এসবে অভ্যস্ত নয়। এই থানার মানুষগুলো কি তাকে করুণার দৃষ্টিতে দেখছে? স্নেহা মোটেও করুণা গ্রহণের পাত্রী নয়। তার চোয়াল শক্ত হয়ে আসে। পিছনে না ফিরেই সে হনহনিয়ে হেঁটে বেরিয়ে যায় গেট দিয়ে। অয়ন বোকার ন্যায় একা দাঁড়িয়ে থাকে। এটা কি হলো? নিতুনের মিস কি তার প্রশ্ন শুনতে পারেননি? কানের পর্দাতেও সমস্যা হলো নাকি মেয়েটার? কে জানে। উদাস বিকেল বেলা তখন। মায়ের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে সামিউল তৈরি হয়েছে এলাকার রাস্তায় ক্রিকেট খেলতে যাওয়ার জন্য। বন্ধুরা তার অপেক্ষায় আছে। মা সকাল থেকে কানের কাছে প্যান প্যান করে যাচ্ছে। কিন্তু সামিউল থোড়াই কেয়ার করে নাকি? ব্যাগটা হাতে নিয়ে রুম থেকে বের হতেই কলিং বেলের শব্দ শুনে সে। মমিনা বেগম রুম ছেড়ে বেরিয়ে আসেন। কলিং বেলের শব্দে কিছুটা কৌতূহলী দেখাচ্ছে উনাকে। সময় তো কারো আসার কথা নয়। বেকুব সামিউল কিছু জিজ্ঞেস না করে গিয়ে ফট করে দরজাটা খুলে দেয়। মমিনা বেগম ততক্ষণে মাথায় ওড়না তুলে নিয়েছেন। দরজাটা খুলতেই সামিউল চমকে যায়। কপালে ঘাম জমা হতে শুরু করে তার। দরজার ওপারে দাঁড়িয়ে 4জন পুলিশ কর্মকর্তা। তাদের সঙ্গে রয়েছে সিভিল ইউনিফর্ম পরিহিত একজন ভদ্রলোক। সামিউলকে শেখেই তিনি আন্দাজে ঢিল ছুঁড়ে জানতে চান, সামিউল হাবিব? সামিউল ভীত স্বরে প্রশ্ন করে,
আপনারা সিভিল ইউনিফর্ম পরিহিত লোকটা কোনো ভনিতা না করে সরাসরি বলেন, আমি এসপি অয়ন মাহমুদ। আপনার বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। নারী নির্যাতন এবং মাদকে আসক্ত হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে আপনার নামে। সেটার তদন্ত করতেই এসেছি আমরা। আমাদের সঙ্গে কোঅপারেট করুন। মমিনা বেগম স্পষ্ট শুনলেন সব। উনার বুঝতে বাকি নেই এসব কার কাজ হতে পারে। তিনি দ্রুত এগিয়ে এসে ছেলেকে আড়াল করে দাঁড়িয়ে বলেন, কি সব বলছেন? আপনাদের হয়তো কোনো ভুল হচ্ছে। আমার বাচ্চা ছেলে নারী নির্যাতন করবে কেন? মাদকই বা কেন সেবন করবে? ওকে দেখে মাদকাসক্ত মনে হয়? অয়ন এক মুহূর্তের জন্য নিগুড় দৃষ্টি মেলে পরখ করে সামিউলের চেহারা এবং হাবভাব। ছেলেটার চোখ মুখের ভয়, আতঙ্ক তার দৃষ্টি এড়ায় না। পূর্বেও মাদকের কেস সামলেছে সে। তার অভিজ্ঞতাপূর্ণ দৃষ্টি এক দেখাতেই বুঝতে পারে সত্যটা। সে স্পষ্ট গলায় জবাব দেয়, জি, দেখে মাদকাসক্তই মনে হচ্ছে। বাকিটা তদন্তে বেরিয়ে আসবে। আমাদেরকে আমাদের কাজ করতে দিন। সামিউল কিছুটা সাহস সঞ্চয় করে প্রশ্ন করে, কে জিডি করেছে আমার নামে? অয়ন শান্ত গলায় জবাব দেয়, মিস স্নেহা তাসমিয়া। সামিউলের চোখে দপ করে ক্ষোভ ফুটে ওঠে। এত সাহস! সামিউলের নামে থানায় অভিযোগ করে। মনে মনে ফুঁসতে শুরু করে সামিউল। এই অকৃতজ্ঞ মেয়ের সাহসের শেষ অবধি সে দেখে ছাড়বে। অয়ন সামিউলের কটমট মুখভঙ্গি লক্ষ্য করে বলে, আপনার বোনের গায়ে যে আপনি হাত তুলেছেন সেটার প্রমাণ এবং মেডিকেল স্টেটমেন্ট কপি আমাদের কাছে আছে। আপনার চোখের মুখেও মাদকাসক্তির ভাব আছে। তবুও পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য আমাদের তদন্ত করা প্রয়োজন। আমাদের কাজে বাধা দিবেন না। সরে দাঁড়ান। ছোটখাটো নিরিবিলি বাসাটায় প্রবেশ করে একে একে পুলিশ সদস্যরা। সকলে এক এক রুমে ছড়িয়ে ছিটিয়ে পড়ে তদন্ত কাজে। সামিউল আতঙ্কিত ভঙ্গিতে একজন পুলিশের পিছু পিছু চলে যায় নিজের বেডরুমটায়। মমিনা বেগম সাধারণ 10টা নারীর মতন আহাজারি জোরে দিয়ে পুলিশদের বলতে থাকেন যে উনার ছেলে নির্দোষ। এএসপি অয়ন যেই বেডরুমটায় প্রবেশ করে, সেই রুমের পড়ার টেবিলে বসে পড়ছিল সায়না। আচমকা অপরিচিত কারো অনুপ্রবেশে সে ভড়কে যায়। ভীত ভঙ্গিতে উঠে দাঁড়ায়। অয়ন বাচ্চাটার ভীত ভাব কাটাতে বলে, ভয়ের কিছু নেই। আমি একটু রুমটা ঘুরে দেখতে এসেছি। এক্ষুনি চলে যাব। বলি অয়ন রুমটায় এক দফা চোখ বুলায়। রুমের পরিপাটি গোছগাছের ধরন দেখেই বোঝা যাচ্ছে একটা মেয়েদের রুম। মিস স্নেহা এই রুমে থাকেন বোধহয়। অয়ন রুমটা দেখতে দেখতে সায়নাকে প্রশ্ন করে, আপনি স্নেহা তাসমিয়ার কে হন? সায়না শুনতে পাচ্ছে রুমের বাহির হতে মা এবং ভাইয়ের চেঁচামেচি। সে ভীত গলায় জবাব দেয়, বোন। অয়ন ঘাড় ঘুরিয়ে তাকায় সায়নার পানে। ভারী অদ্ভুত ব্যাপার। এই বাড়ির একটা মানুষের সঙ্গেও দেখি স্নেহা ম্যাডামের চেহারা মিলে না। কি অদ্ভুত! এত গোলগাল চেহারার ভিড়ে মিস স্নেহার ফেসকাটটা এত শার্প হলো কি করে? নিজের ভাবনাকে পাশ কেটে অয়নের মনে অন্য আরেকটা প্রশ্ন জাগে। সে কিছুটা কোমল স্বরে সায়নাকে প্রশ্ন করে, গতকাল সম্ভবত আপনাদের বাসায় কোনো ঝামেলা হয়েছিল। আপনার আপু কিছুটা আহত হয়েছেন। আপনি ব্যাপারে কিছু জানেন? কিছু দেখেছেন? কিভাবে ব্যথা পেল বা কিছু? সায়নাকে দ্বিধাগ্রস্ত দেখায়। তার কি সত্যিটা বলে দেওয়া উচিত? কিন্তু আম্মু যদি বকে? কিন্তু সত্য না বললেও তো অসুবিধা। আজ ইসলাম এবং নৈতিক শিক্ষা ক্লাসে স্যার বলেছেন যে মিথ্যাবাদীকে মৃত্যুর পর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ এসে কামড়ায়। সাপের কামড় খাওয়ার থেকে আম্মুর মায়ের খাওয়া ঢের ভালো। তাই সায়না ফট করে বলে দেয়, আমি রুমের দরজা ফাঁক করে লুকিয়ে দেখেছি। ওরা সবাই ঝগড়া করছিল। হুট করে ভাইয়া আপুকে অনেক জোরে জোরে মারতে শুরু করে। চুল ধরে, থাপ্পড় মারে, ঘুষিও মারে। আপু পরে বাসা থেকে বেরিয়ে চলে যায়। স্নেহার গালে, কানে মায়ের চিহ্নটা দেখা গেলেও শক্তপোক্ত প্রমাণ হিসেবে একজন সাক্ষীর প্রয়োজন ছিল। সায়নার দরুন সেই সাক্ষ্যটুকু পেয়ে গেল অয়ন। প্রশ্নটুকু করার আগে সে কৌশলে নিজের ফোনের অডিও রেকর্ডারটা অন করে নিয়েছিল। সায়নার সাক্ষ্য পুরোটুকুই রেকর্ড হয়ে গিয়েছে। এখন আর চিন্তা নেই। এই স্টেটমেন্ট রেকর্ডিং করে রাখার পিছনে একটা কারণ আছে। পরবর্তীতে অনেক কেসেই দেখা যায় প্রয়োজনের সময় সাক্ষী অন্যের চাপে পড়ে নিজের মন্তব্য পেশ করতে কার্পণ্য করে।
তাই অয়ন সবসময়ই চেষ্টা করে সকল কেসের এরকম বিভিন্ন প্রমাণ নিজের হেফাজতে রাখতে। অয়ন ফোনটা নিজের পকেট ভরে রাখতেই পাশের রুম থেকে চেঁচামেচির শব্দ শুনতে পায়। অয়ন দ্রুত কদমে পাশের রুমে যেতেই দেখতে পায় একজন পুলিশ কর্মকর্তা একটা কলেজ ব্যাগ উল্টে ধরে ঝাঁকাচ্ছেন। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন বই, খাতা, কলম। সেসবের মাঝেই দৃশ্যমান ছোট ছোট দুটো সাদা জিপলক ব্যাগ। ব্যাগের ভেতর থাকা সাদা গুঁড়ো জাতীয় বস্তুটা যে কি হতে পারে তা বুঝতে কারো অসুবিধা হয় না। অয়ন কেবল শীতল দৃষ্টি মেলে তাকায় সামিউলের পানে। সামিউল তখন ভীত ভঙ্গিতে মাথা নেড়ে বলছে, এসব আমার না। আমি জানি না এগুলো কার। আমি কিছু করিনি। কসম, স্যার, আমি কিছু করিনি। 11,000 টাকা দামের ফোনটা ইদানিং বেশ ঝামেলা করছে। হুটহাটি ফোনের চার্জ শেষ হয়ে স্নেহাকে ঝামেলায় ফেলে দিচ্ছে। এই তো আজ সন্ধ্যা বেলায়ও কি এক কাজে ফোন বের করে স্নেহা দেখে যে ফোন ডেড হয়ে আছে। কি এক মুসিবত! এই এত ঝামেলার মাঝে এখন এই ফোনের মুড সুইং হজম করতে হবে স্নেহাকে। অথচ একটা জলজ্যান্ত মেয়ে মানুষ হওয়া সত্ত্বেও তার মুড সুইং প্রকাশ করার সুযোগ নেই। সবই কপাল। বাসায় ফিরে কলিং বেল চেপে দাঁড়িয়ে অপেক্ষারত স্নেহার কপালে ক্লান্তির ভাঁজ। এই কুত্তামরা গরমে প্রতিদিন বাসার বাহিরে যাওয়াটা একটা অসহ্যকর ব্যাপার। কিন্তু জীবনের তাগিদে নিত্যদিন অসংখ্য মানুষকে এরকম শরীরের মায়া ত্যাগ করে রোদে পড়তে হয়। স্নেহার ভাবনার মাঝেই বাসার দরজাটা খুলে গেল। দরজার ওপাশে সায়নাকে অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে থাকতে দেখে স্নেহা কেমন সন্দিহান দৃষ্টি মেলে বাসায় প্রবেশ করে। অন্যদিনের তুলনায় বাসার পরিবেশটা বেশ থমথমে আজ। বাবা টিভির সামনে বসে নেই। সায়নার মা রান্নাঘরে খুন্তি নাড়ছেন না। সামিউলের রুমের দরজাটাও পুরোপুরি চাপানো। ঘরে আছে কি না বোঝার উপায় নেই। স্নেহা আন্দাজ করতে পারে ঘরে কোনো একটা কাহিনী অবশ্যই হয়েছে। সে রুমে ফিরে ব্যাগটা রাখতে রাখতে তার পিছু পিছু আসা সায়নাকে প্রশ্ন করে, মায়ের খেয়েছিস? সায়না কাঁদতে কাঁদতেই উপর নিচে মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দেয়। এই গরমের মাঝে নিজের কানের ড্রেসিং এবং গালের চরের দাগ ডেকে রাখতে স্নেহা চুল ছেড়ে সামনে এনে রেখেছিল সারাদিন। এখন রাগটাকের ঝামেলা নেই বলেই সে সবার আগে চুলগুলোকে উঁচু করে খোপা করে কেমে যাওয়া হাড়টাকে একটু বৈদ্যুতিক পাখার বাতাসের সংস্পর্শে আসার সুযোগ করে দিল। আরাম করে বিছানার এক কোণে জিরিয়ে নিতে বসে সায়নাকে প্রশ্ন করে, বাসায় কি হয়েছে? সায়না নাক টেনে নিয়ে জবাব দেয়, বিকেলে পুলিশ এসেছিল বাসায়। ভাইয়ার রুমে কি যেন পেয়েছে। একটা পুলিশ বলে গিয়েছে ভাইয়াকে কোথায় যেন পাঠাতে হবে। এ নিয়ে বাসায় অনেক তুফান গিয়েছে। পুলিশেরা চলে যাওয়ার পর আম্মুর আগে আমাকে এবং ভাইয়াকে খুব মেরেছে। স্নেহা বুঝে যায় ঘটনার মূল মর্ম। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। সত্যি বলতে গতকাল জিডি করলেও পুলিশদের উপর তার খুব একটা আস্থা কাজ করছিল না। ভেবেছিল তার জিডিপত্রটাও বুঝি একটা সময় থানার পুরনো ফাইলের স্তূপের নিচে চাপা পড়ে যাবে। অথবা ভেবেছিল অসাধু পুলিশেরা বুঝি তার থেকে বাড়তি অর্থের সন্ধান করবে। যাক, এরকম কিছু হয়নি, সেটাই আসল ব্যাপার। পুলিশদের এই সামান্য কর্তব্য পালন নিয়ে এত খুশি হওয়ার আসলে কিছু নেই। বেশি লাইক পেলে এরা মাথায় উঠে নাচবে। কাউকে মাথায় তুলে নাচতে দেওয়া স্নেহার স্বভাব বহির্ভূত কাজ। মাথা থেকে পুলিশদের ঝেড়ে ফেলে স্নেহা বলে, ও আচ্ছা, আমি গোসল করে আসি তাহলে। কথাটুকু বলেই স্নেহা উঠে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। সায়না বোকার মতো তাকিয়ে আপুর যাওয়ার পানে। আপুর মনে কি একটুও ভয়ডর নেই? এই যে সায়না আম্মুর মার খাওয়ার ভয় রুমে খাপটি মেরে বসে আছে, অথচ আপুর মাঝে ভয়ের ছিটেফোঁটাও নেই। কি চমৎকার একটা ব্যাপার! সায়নার কাছে হুট করেই আপুর এই নির্ভীক আচরণ খুব আকর্ষণীয় মনে হয়। মনে মনে সে ঠিক করে বড় হয়ে সে আপুর মতো হবে। কাউকে ভয় না পাওয়া স্নেহা আপু হবে সে। চলবে।